সব থেকে পৃথিবীর মোস্ট ইন্টেন্সিভ ব্যথা সেটা হচ্ছে লেবার বা চাইল্ড বার্থ। 2 নম্বরে থাকে ডেন্টাল পেন। আমাকে অনেক পেশেন্টরা বলে, স্যার আমি প্রত্যেকবার খাওয়ার পর ব্রাশ করি, তাহলে কি আমি সেফ? না, আপনি সেফ নয়। এখনও অনেক প্রত্যন্ত এলাকায় নুন দিয়ে, বেকিং সোডা দিয়ে মিশিয়ে একটা মকটেল মতো বানিয়ে দাঁতে ভালো করে ঘষা। এই বিষয়টাতে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে, যেমন নুন ইজ অ্যান এক্সিলেন্ট থিং, যদি আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি দ্যাট ইজ নট গুড। তো অ্যাক্টিভ সল্ট ইনগ্রিডিয়েন্ট নামক যে টুথপেস্ট, সেগুলো কিন্তু আবার দাঁতের জন্য ভালো না। কিন্তু সল্ট ওয়াটার গার্গেল ইজ ভেরি এক্সিলেন্ট। নিমের যে ডাল টানা 8 ঘন্টা 40 মিনিট ধরে চিবিয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট গুড। চেবানোর পরই ঝ্যাঁটাকাঠির মতো দেখতে হয়ে যায় নিম ডালটা, ওটা দাঁতকে ইরোড করে দেয়। তো ব্রাশিংয়ের জন্য আমরা বলি ওপরের পার্টির জন্য ওপর থেকে নিচ, আর নিচের পার্টির জন্য নিচ থেকে ওপর। ব্রাশিং টাইম হচ্ছে আইডিয়ালি অ্যাভারেজ 2 মিনিট, তার বেশি করারই দরকার নেই। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। আজকে আমার পডকাস্টে স্বাগত। কে রয়েছে আজকে আমার সাথে? আমরা জানি আমাদের শরীরের কিছু একটা পার্ট থাকে, যে পার্টটা নিয়ে আমরা খুব অবহেলা করে থাকি। যেমন ধরুন, হয়তো কোনো কিছু খেতে গেলে ভাবি, দাঁতটা কেমন লাগছে, একটু লিপস্টিকটা লাগিয়ে নিই। ঠিক তেমনি আজকে রয়েছে আমার সাথে ডক্টর রাজদীপ সমাদ্দার রয়েছে। ডেন্টোজেনেসিস ক্লিনিকের যিনি হেড, সোদপুরে রয়েছে। ডাক্তারবাবু রয়েছে আমার সাথে। নমস্কার, নমস্কার। থ্যাংক আহ, ইউ ফর হ্যাভিং মি। আর এতটা সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য সকলের জন্য আরেকবার, আমি ডক্টর রাজদীপ সমাদ্দার, ডেন্টোজেনেসিস ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক সোদপুরের পক্ষ থেকে আজকে এখানে আসতে পেরে খুবই হ্যাপি। আচ্ছা, আমি যে ফার্স্টেই বললাম যে সবাই আমরা যে শরীরে যে পার্টটা যেটাকে আমরা অবহেলা করে থাকি, অর্থাৎ ডেন্টাল প্রবলেমটা থাকে আমাদের মধ্যে, দাঁতে যে রক্ত পড়া, মাড়ির যন্ত্রণা, এই বিষয়টা মানে কিভাবে হয়? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। জেনারেলি কি হয়, আমরা যখন খাওয়া দাওয়া করি দাঁতে, তারপরে আমরা ব্রাশ করি। ব্রাশ করার পরে কিছুটা ফুড পার্টিকেল মুভ হয়ে যায়, বাট অনেকটাই দাঁতের খাঁজে খাঁজে আটকে থাকে, যেগুলো আমরা আমাদের ভাষায় কিছুটা প্লাগ বা পেলিকেল বলি, যেটা ফর্ম করে। এবার ওই স্তরটা বা আস্তরণটা যখন আস্তে আস্তে ব্যাকটেরিয়াল গ্রোথ তার মধ্যে স্টার্ট হয়, ওটা ক্যালসিফাই হয়, ক্যালকুলাস হয়, যেটা আমরা স্টেন বা ক্যালকুলাস বলি। ওইটা দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল, সেখান দিয়ে ভেতরে ঢোকে এবং সেখান থেকে ব্লিডিং হয়। এটাকে আমরা কিছুটা পাইরিয়ার মতো ডিজিজ যেটা আছে সেটার দিকে আমরা বলি। তো এটাই হচ্ছে গাম ব্লিডিংয়ের বেস স্টার্টিং। আচ্ছা, আগেকার দিনে লোকেরা করতো কি, মানে দাঁতের ছাই বা গুঁড়া কুচি দিয়ে আর কি ইউজ হুম করতো। তো সেটা কি মনে হয়, বা কোনো দাঁতে ব্যথা হলে লবঙ্গ বা লবণ হুম দিয়ে আর কি ইউজ করতো, সেটা কি এখন করা যায়? এইটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। শুধু লবঙ্গ বা লবঙ্গ তেল নয়, এখনও অনেক প্রত্যন্ত এলাকায় নুন দিয়ে, বেকিং সোডা দিয়ে মিশিয়ে একটা মকটেল মতো বানিয়ে দাঁতে ভালো করে ঘষা। এই বিষয়টাতে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে, যেমন নুন ইজ অ্যান এক্সিলেন্ট থিং, বাট নুন যদি ডিরেক্টলি আমরা সোডিয়াম দাঁতে রয়েছে তো অ্যাপ্লাই নুনে। করি, হ্যাঁ, হুম। যদি আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি দ্যাট ইজ নট গুড। তো অ্যাক্টিভ সল্ট ইনগ্রিডিয়েন্ট নামক যে টুথপেস্ট, সেগুলো কিন্তু আবার দাঁতের জন্য ভালো না। ইটস আ ভেরি আনপপুলার ওপিনিয়ন, কারণ ওটা দাঁতের এনামেলকে স্ক্র্যাচ আউট করে, ক্ষইয়ে দেয়। কিন্তু সল্ট ওয়াটার গার্গেল ইজ ভেরি এক্সিলেন্ট। নুন গরম জল বা গার্গেল যেটাকে আমরা বলি, সেটা খুব ভালো। সিমিলারলি লবঙ্গ, লবঙ্গতে আসি। লবঙ্গ ডিরেক্টলি মুখে রেখে দেওয়া বা লবঙ্গ তেল, এই একটা কনসেপ্ট আছে, এটাকে আমরা ক্লোভ অয়েল বলে থাকি। হুম। ক্লোভ অয়েলের ব্যাপারটা হচ্ছে হালকা ঝাঁঝ হয়, হালকা একটু অবশ লাগে, একটু ঝাল লাগে। এইটা না, আমাদের ব্রেনে একটা খুব সুন্দর থিওরি আছে, এটাকে বলে গেট কন্ট্রোল থিওরি অফ পেন। আমাদের ব্রেন অ্যাট এ টাইম দুটো স্টিমুলাসকে ডাইজেস্ট করতে পারে না, নয় ঝাল দেবে আর নয় ব্যথা দেবে। তাই জন্য টেম্পোরারিলি মনে হয় যে ব্যথাটা জানি কমলো, হুম। বাট লং টার্ম কিন্তু ক্লোভ রাখলে মাড়িতে অ্যাব্রেশন বা আলসারেশন হতে পারে। সেম জিনিসটা হয় হচ্ছে বেকিং সোডা থেকে। বেকিং সোডা বা যেটা আমরা খাবার সোডা বলি, সেখানে কিন্তু আলসারেশন হবে। তো এইগুলো থেকে সবসময় দূরে থাকাটাই বেটার। যে কোনো টুথপেস্ট কমার্শিয়াল, এমন দরকার নেই যে, আমি তো আমার পেশেন্টদের এটাও বলি যে অ্যাকচুয়ালি টুথপেস্টের ওপর কিছু ডিপেন্ডই করে না। করা উচিত। ডিপেন্ড করেই না টুথপেস্টের ওপর। আচ্ছা। দাঁত ভালো রাখা ডিপেন্ড করে হচ্ছে ব্রাশিং টেকনিকের ওপর, আর কখন ব্রাশিং করব তার ওপর। সেটা আমি পরে আসছি। বাট যেটা তুমি কোয়েশ্চেনটা করলে, যে এই ক্লোভ অয়েল, ছাই, ছাইও খুব মারাত্মক জিনিস। আগে আমি নাম নেব না অবভিয়াসলি, বাট আমি একটা জিনিস বলি। আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম কৌটো করে, টিনের কৌটো করে কিছু টুথ পাউডার বিক্রি হতো রোববার সকালবেলা করে, দাঁতের মঞ্জন পাউডার।
দিয়ে দাঁতে ঘষতে বলতো। বা সেই নিম কাঠ দিয়েও তো রাইট, করা যায়। নিমের দাঁতনটা দাঁতন। আমরা দেখতাম, নিমের সেটা কি দাঁতনটা এখনো হচ্ছে মাজা যায়? না, নিমের ডাল যেটা রয়েছে সেটা একজন সকালবেলা নিল, হুম, চিবোতে আরম্ভ করলো। নিমের রস কিন্তু এক্সিলেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল, হুম। কিন্তু নিমের যে ডাল সেটা যে যখন কামড়াচ্ছে চিবাচ্ছে টানা 0.5 ঘন্টা 40 মিনিট ধরে চিবিয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট গুড। চেবানোর পরই ঝ্যাঁটাকাঠির মতো দেখতে হয়ে যায় নিম ডালটা, ওটা দাঁতকে ইরোড করে দেয়, রাইট? তো নিমের ডাল আগেন ইট ইজ ক্যান্সেলড আউট। তো ব্রাশিং টাইম হচ্ছে আইডিয়ালি অ্যাভারেজ 2 মিনিট, তার বেশি করারই দরকার নেই। এমন ভাবাই উচিত না যে বেশি ব্রাশ করলে বা বেশিক্ষণ ধরে চেপে ব্রাশ করলে, কারণ আমাদের বুঝতে হবে দাঁত মাজা আর বাসন মাজা আলাদা। আচ্ছা, ব্রাশ নিয়ে বলছি। ব্রাশ আমরা আ কখন করা উচিত? লোকে সকাল, দুপুর, রাতে মানে হুম খেলেই ব্রাশ করে নেওয়া। হুম এইটা হুম মেক্সিমাম মানুষের হুম কনসেপ্ট হুম রয়েছে। তো এখন যে ব্র্যান্ড প্রোডাক্ট গুলো হয়েছে, যে এই ব্রাশ ইউজ করলে তোমার দাঁতের একদম ঝকঝকে হুম হুম তকতকে হুম হবে। হুম এইটা কোন অ্যাকচুয়ালি মানে কোন ব্রাশ, সঠিক ব্রাশটা তাহলে কিভাবে ইউজ করা উচিত? আচ্ছা, এটা আমি ফার্স্টে তোমাকে বলি যে ব্রাশ কখন করব, যেটা তুমি ফার্স্ট জিজ্ঞাসা করলে। কোয়েশ্চেনটা দুটো পার্টে আমরা যদি দেখি, কখন করবোর মধ্যে প্রথমে আসে রাত্তিরের খাওয়ার পরে ব্রাশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। কেন বলি, আমরা যখন ধরো খাওয়া দাওয়া করছি আমরা হাত ধুলাম, রাইট? হুম, মুখ দিয়ে আমরা খাচ্ছি, দাঁত দিয়ে খাবার চিবোচ্ছি, হুম, যেন তেন প্রকরণে একটু কুলকুচি করে শুয়ে পড়লাম। সারা রাত্রির যে ফুড পার্টিকেলসটা মুখের মধ্যে লেগে থাকবে দাঁতের হুম, মধ্যে, হুম, সারা রাত্রির ব্যাকটেরিয়া কাজ করছে ওখানে, দিয়ে ওখানে কেরিজ হচ্ছে বা ক্যাভিটি যেটাকে আমরা সাধারণ শব্দতে বলি। তো শোয়ার আগে ব্রাশ করে নিয়ে শুলে জায়গাটা ক্লিন থাকবে। এক, শুনলে অবাক হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশিংটার আবার সায়েন্টিফিক ব্যাকআপ নেই। সকালবেলা যে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করছি, অ্যাকচুয়ালি বলছে ওটা অলমোস্ট কিছুই লাভ হচ্ছে না, কারণ সারা রাত্রির যে ব্যাকটেরিয়াটা যা ডিস্ট্রাকশন করার করে দিয়েছে। অ্যাকচুয়ালি দাঁতে ক্যাভিটি হয় কেন? আমরা যখন খাবার আটকে থাকে, সেই খাবারগুলো খায় হচ্ছে ব্যাকটেরিয়া। আমাদের মুখে অ্যারাউন্ড 700টা স্পিসিস রয়েছে, মানে প্রকার অফ জীবাণু। তার মধ্যে টোটাল কাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 20 to 40 বিলিয়ন্স। হুম। তারা রাত্রিবেলা যা করার করে নিচ্ছে, তারা ওখানে খাচ্ছে, তাদের অ্যাসিড সিক্রিশন করছে, দাঁতে এনামেলকে ক্ষয় করছে, হয়ে গেল। আমাদের তাই জন্য করতে হবে কি, ব্রেকফাস্টের পর, এটা নিয়ে একটা স্টাডি হয়েছিল আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন, এটা একটা স্টাডিতে ব্রেকফাস্টের পর ব্রাশ করো, কারণ ব্রেকফাস্ট আর লাঞ্চের পর অনেকটা গ্যাপ থাকে সেই সময়টা। তো দুবার ব্রাশ ইজ ভেরি গুড। যদি কেউ না পারে অ্যাট অল, তাহলে আমি বলবো রাত্রিরেরটা যদি পসিবল হয় মাউথ ওয়াশ, ঠিক আছে? আর চয়েস অফ ব্রাশ, যেটা সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশনে আসি, ব্রাশের ওরকম কোনো ফিক্সড ব্যাপার নেই, আমাকে ইউজ করতে হবে সফট বা আলট্রা সফট ব্রিসেল টুথব্রাশ। মানে আমি এখানে একটা এক্সাম্পল দেখাতে চাই। এই যে ব্রাশ রয়েছে, এই ব্রাশের জিগজ্যাগ প্যাটার্ন থাকে, এই প্যাটার্নটা কিন্তু ভালো, এই হুম। প্যাটার্নটা বরঞ্চ দাঁতের ভেতরে যাবে। আমি একটা এনেছি মডেল বোঝাবার জন্য। আমরা জেনারেলি ব্রাশ এইভাবে করি, এতে আমাদের একটা জিনিস বুঝতে হবে, মাড়ি ক্ষয় হয়। মাড়ির ক্ষয় হয়, অ্যাবসলিউটলি অ্যাব্রেশন হয়। সেকেন্ড হচ্ছে, দাঁতটা কিন্তু প্লেন জিনিস না, এটা একটা উঁচু নিচু জিনিস। আমাকে এটা বুঝতে হবে যে এইভাবে ব্রাশ করলে তবে খাঁজটা পরিষ্কার হবে, ঘষলে তো ওপরটা ক্লিন হবে, আমি মানছি। তো ব্রাশিংয়ের জন্য আমরা বলি ওপরের পার্টির জন্য ওপর থেকে নিচ, আর নিচের পার্টির জন্য নিচ থেকে ওপর। এবার বাদ থাকছে হচ্ছে ভেতরটা, ভেতরের এই সারফেসগুলোকে করতে হবে, ইন্টিরিয়ার সারফেসগুলো করতে হবে। আর সব থেকে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে জিভটাকে বাদ দিয়ে দিই, হুম। জিভ পরিষ্কার করতে হবে। জিভ কিন্তু জিভ ছোলা দিয়ে নয়, জিভ ছোলা দিয়ে পরিষ্কার করলে আমাদের ন্যাচারাল টেস্ট বাড প্যাপিলা নষ্ট হয়ে যাবে। তো ব্রাশের পেছনে যে টাং ক্লিনার বেড থাকে সেটা দিয়ে করা যায়, আচ্ছা, ইলেকট্রিক ব্রাশও আমরা দেখেছি। তাহলে রাইট? কোনটা অ্যাকচুয়ালি সঠিক ভালো? দেখো, এইটা আবার একটা চয়েস বা প্রেফারেন্সের ওপর কোয়েশ্চেন আসে। ম্যানুয়াল টুথব্রাশ কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দেয়। বহু আমি বারবার এতবার কেন এভিডেন্স বলছি, মেডিকেল সায়েন্স টোটালটাই হচ্ছে একটা এভিডেন্স বেসড প্র্যাকটিস। এখানে কোনো এম্পাইরিক্যাল থিওরি নেই যে উনি বলেছেন বলে আমরা লাইট করছি। আজকে হুম, ডেন্টিস্ট্রি তুমি যদি দেখো, ডক্টর আর আহমেদ, রফিউদ্দিন আহমেদ, আমরা কদিন আগে সেলিব্রেট করলাম 24 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ডেন্টিস্ট ডে, ওনার জন্মবার্ষিকীতে। 100 বছর হয়ে গেল ইন্ডিয়াতে ডেন্টিস্ট্রি চলছে, 1920 থেকে উনি স্টার্ট করেছিলেন প্র্যাকটিস, মানে ইন ফুল ফ্লেজেড আর এম এ ডেন্টাল কলেজ, শিয়ালদা ডেন্টাল কলেজ। তো সেখান থেকে আমরা দেখে আসছি যে নর্মাল ম্যানুয়াল টুথব্রাশ ইজ এক্সিলেন্ট। যাদের
কিছু কিছু কগনিটিভ সাইকোমোটর প্রবলেম থাকে, তারা হাতের এই মুভমেন্টসগুলো করতে পারে না, কিছুটা নার্ভ ইস্যু, তাদের কিন্তু ইলেকট্রিক টুথব্রাশ আবার খুব ভালো। ঠিক আছে? কস্ট ইজ ডেফিনেটলি আ ফ্যাক্টর, 10-20 টাইমস হাইয়ার দ্যান ম্যানুয়াল টুথব্রাশ। তো ইলেকট্রিক টুথব্রাশও আমি যদি ঠিক জায়গায় প্লেস না করি, কোথায় করতে হবে, দেন ইটস রং। দাঁত কেন হলুদ হয়? মানে অনেকেরই দাঁত আমরা দেখি হলুদ। হুম। ওটা কেন হয়? দাঁত হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রথমত দাঁতের শেড হয় কিছু কিছু। ঠিক আছে? আমাদের দাঁতের 3টে লেয়ার হয়। প্রথম লেয়ারটা হচ্ছে এনামেল, তারপর এটা হচ্ছে ডেন্টিন, তারপর এটা হচ্ছে পাল্প। এনামেলের না কোনো রং হয় না। ঠিক আছে? এনামেল একটা কাঁচের মতো ট্রান্সপারেন্ট। রংটা দেয় হচ্ছে ডেন্টিন। ডেন্টিন আবার সবার বডিতে সেম রং আসে না। আমি একটা এক্সাম্পল দেই। আমাদের দেশের তুমি যদি সাউথ পপুলেশন চেক করো, তাদের দাঁত কিন্তু কম্পারেটিভলি হোয়াইটার তাদের নর্মাল টেক্সচারের থেকে। নর্থে এসো, ব্ল্যাক হলুদ, কম্বিনেশন হোয়াইট রাইট, হোয়াইট হয়। এরকম থাকে। সেমভাবে তুমি যদি আফ্রিকান বা ওই পপুলেশনে যাও, একটা কালার পাবে। তুমি ইয়েলোশ ইউরোপে হয়, চলে যাও, ইয়েলোশ হ্যাঁ, টোনিংটা চেঞ্জ। হয়। এটা গেল একটা রিজন। সেকেন্ড হচ্ছে টাইপ অফ ফুড কি খাচ্ছি আমরা। চা কফি এক্সটেন্সিভ যদি আমরা খাই, তারপরে আমরা একটু যদি কুলকুচি না করে নিই, সেই স্টেনটা কিন্তু ধরে নেয়। চা কফি স্টেন মারাত্মক, জামা কাপড়ে পড়লেই ছাড়ে না, দাঁত তো অবভিয়াসলি। নেক্সট হচ্ছে স্মোকিং। যারা স্মোকিং করলো না বা অ্যালকোহলিক যারা হলো না তাদের? স্মোকিং ছাড়া স্টেন আর একটা রিজনে হয়, এটা জল থেকে। মানে আমি বিশেষ করে যেই জায়গায় প্র্যাকটিস করে আমি বহু পেশেন্ট দেখেছি, আমরা মানে একদম ইয়াং পেশেন্ট, 22, 23, 24 বছরের যে ক্যান্ডিডেটস রয়েছে, তারা খুব টুথ হোয়াইটেনিং ট্রিটমেন্ট করাচ্ছে, যেটা একদম মানে কসমেটিক ফিনিশ যেটাকে বলে। কারণ জল থেকে হচ্ছে, জলের কিছু কিছু একটা টাইপ অফ জলের হার্ড ওয়াটার। ঠিক আছে? সেখানে মিনারেল কন্টেন্ট অত্যন্ত বেশি হয় নর্মালের থেকে। তো সেইখানে আয়োডিনটা পাচ্ছে না। সেইখানে কি হয়, অনেক স্টেন্স দাঁতে ক্যাচ করে। এটা হুম। একটা গেল। ফ্লোরোসিস যেটাকে আমরা বলি, ফ্লোরাইড কন্টেন্ট বেশি থাকলে। লাস্ট একটা রিজন থাকে, যারা অনেক দিন ধরে কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাদের মাতৃগর্ভে থাকাকালীন এক, টেট্রাসাইক্লিন, অক্সটেট্রাসাইক্লিন এরম টাইপের ওষুধ। দুই হচ্ছে কম বয়সে যদি কোনো অসুখের অ্যান্টিবায়োটিকের মাত্রা দীর্ঘদিন চলে, সেই স্টেনগুলো কিন্তু ইন্টারনাল, সেটা কিন্তু স্কেলিং করে ওঠে না, সেই আচ্ছা। স্টেন থেকে যায়। সেটাকে ওঠানোর নিয়মই হচ্ছে কসমেটিক ট্রিটমেন্ট বা কসমেটিক ডেন্টাল ট্রিটমেন্ট। এই হলো স্টেনের বর্ণবিভাগ। আচ্ছা, এই যে আমরা স্কেলিং যেটা তুমি বললে, স্কেলিং করা ব্যাপারটা, হুম। এটা এখন প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই হচ্ছে যে স্কেলিং করব, সেটিংটা ঠিক করব। হুম। এই স্কেলিং ব্যাপারটা কি? আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, স্কেলিং করা আর সেটিং ঠিক করা একদমই দুটো ভিন্ন জিনিস। স্কেলিং মানে হচ্ছে, স্কেলিং শব্দটা কোত্থেকে এসছে আমি বলি, খুব ইন্টারেস্টিং, এটা শুনলে তুমি খুব অবাক হবে। স্কেল শব্দটা এসছে মাছের আঁশ থেকে। যেইভাবে যারা মাছ বিক্রেতা এইভাবে ছাড়ায় হুম। আঁশগুলোকে, ঠিক সেভাবে স্কেল তোলা হয়। স্কেল মানে হচ্ছে প্রোলে বা লেয়ারটা। হুম। আমি তাই জন্য আজকে একটা স্কেলার নিয়ে এসেছি, সেটা দেখাবার জন্য। কারণ স্কেলিং নিয়ে অনেকগুলো মানে কনফিউশন থাকে, আমি হুম, জানি। ঠিক। তো সেই স্কেলিং জিনিসটা আমরা করি হচ্ছে যখন দাঁতে একটা লেয়ার জমে যায়, নোংরা পড়ে। গাম ব্লিডিংয়েও কিন্তু স্কেলিং হয়, কারণ মাড়িতে জমে থাকা সেই নোংরাগুলো বেরোয়। এক, তো স্কেলিংয়ে তো দাঁত পরিষ্কার হলো। সেটিং যেটা, সেটা কিন্তু অর্থোডন্টিক্স বলে একটা বিভাগ হয়। অর্থোডন্টিক্স, হ্যাঁ। সেটাতে কি হয়, দাঁত উঁচু নিচু, এলোমেলো, আগে পিছে, হাসলে হয়তো দাঁতটা একটু উঁচু লাগছে, বা গামি স্মাইল, যেটা আমরা অনেক সেলিব্রিটিদের মধ্যেও দেখি, সেটার কারেকশন কিন্তু অর্থোডন্টিক্স বা সেটিংয়ে আসে। ওটা আলাদা, ট্রিটমেন্ট আলাদা, স্কেলিং আলাদা। আচ্ছা, আহ, লোকে বলে যে দাঁত তুললে নাকি সেই দাঁত নাকি চোখের সাথে কোন রিলেটেড কিছু আছে, সেরকম মনে হয়? এইটা ফার্স্ট অফ অল আমি প্রথম শুনেছিলাম আমি যখন রুরাল প্র্যাকটিসে গেছিলাম। আমি একটা সময় শক্তিনগর জেলায়, মানে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আমার পোস্টিং ছিল, দীর্ঘ পোস্টিং ছিল। সেইখানে আমরা পার ডে মানে শহরের এক পেশেন্ট দেখতাম। সেখানে দুজন ডেন্টিস্ট থাকতো, আমার সঙ্গে আর একজন থাকতেন। তো সেখানে আমরা এই কথাগুলো প্রচুর শুনতাম। এগুলো অ্যাকচুয়ালি রুরাল থেকে না প্রচুর এসছে। এটার ব্যাপারটা আমি তোমাকে বলি। আমাদের ডেন্টাল সার্জারিতে বা দন্ত চিকিৎসা বিভাগে অনেক কোয়াকারি হয়। হুম। কোয়াকারি মানে হচ্ছে হাতুড়ে চিকিৎসা যেটাকে আমরা বলি। এবার দাঁতের যে নার্ভ, সেই নার্ভের খুব কাছাকাছি অবস্থিত অপথ্যালমিক নার্ভ, চোখের। আমাদের মেন দাঁতের যারা আমার এখানে দর্শক বন্ধুরা যারা ডাক্তার, তারা অবশ্যই একমত হবে।
ট্রাইজেমিনাল নার্ভ বলে একটা নার্ভ আছে, তার 3টে ভাগ হয়। তো ম্যান্ডিবুলার আর ম্যাক্সিলারি ছাড়া ওর অপথ্যালমিক যে ভাগটা, সেই ভাগটা চোখে যায়। অনেক সময় যদি আমরা ভুল জায়গায়, ভুল লোকের হাতে, ভুল অ্যানাস্থেশিয়া পদ্ধতিতে যাই, চোখের নার্ভ কিন্তু ড্যামেজ হতে পারে 1। 2 হচ্ছে যে দাঁতের ইনফেকশন, বিশেষ করে আমি তোমাকে কোয়েশ্চেনটা একটু মানে মডিফাই করব। আমি ডেলি বিশ্বাস করি যে পেশেন্টের কাছ থেকে আমি শিখি রোজ। প্রত্যেকটা পেশেন্ট আমার কাছে নতুন একটা প্রশ্নপত্র। তারা বলে যে ওপরের দাঁত তুললে চোখ খারাপ হবে, নিচের দাঁত তুললে কিছু হবে না। এটা ওরা শিখিয়েছে আমাকে গ্রাম বাংলা থেকে। আমি বললাম কেন কেন বলো? বলছে না, ওপরের দাঁত তুললে কি হয়, ওর নার্ভের থেকে চলে যায়। ওদের কাছে এটাই মত, কিছুটা ঠিক। ওপরের দাঁতে ইনফেকশানে আই স্প্রেড কিন্তু হয়, বা চোখে স্প্রেড হয়। ডেন্টাল ইনফেকশন থেকে যখন মুখ ফুলে যায়, হুম। তখনই সেটা ফেলে রাখা ঠিক না, সেটা স্প্রেড করে। দাঁতে পোকা কেন হয়? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লোকে বলে, বাচ্চাদেরকে বলে যে তোমরা চকলেট কেন খাচ্ছ, তাহলে দাঁতে হুম পোকা হবে। হুম এবং শুধু বাচ্চাদের বলে নয়, বড়দেরও দাঁতে পোকা হয়। হুম তো এই পোকাটা কেন হয়? কিলবিল করে পোকা? এটা একটা খুব মানে, এই কোয়েশ্চেনটা আমি বহুবার পেয়েছিলাম। দাঁতে পোকা বলতে এমন কোনো পোকা নেই। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট আগে বলি। একজন আসতেন আমাদের এক মানে বিখ্যাত সরকারি ডেন্টাল হসপিটালের সামনে। সে প্রত্যেক দিন আসতেন একটা ছোট্ট ভ্যান নিয়ে, ঠিক হুম। আছে? খালি গল্পটা খালি শোনো। সে হাতে করে তার পোকা থাকতো কয়েকটা সাদা। সে বসাতো পেশেন্ট, বলতো আমি 2 মিনিটে পোকা বের করবো, মুখটা সামনে আনো, সে বেরও করে দিচ্ছে, ঠিক আছে? 1। 2 হচ্ছে একটু বাথরুম অ্যাসিড টাইপের জিনিস দাঁতে ঘষে দিয়ে বলে দাঁত সাদা। তো দাঁতের পোকা বলে কিছু হয় না। আমরা তাহলে পোকা জিনিসটা কেন বলি, লেট মি এক্সপ্লেন। অনুবেক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের তলায় যদি আমরা কোনো ব্যাকটেরিয়াকে দেখি, মানে দাঁতে ক্যাভিটি হয়েছে, কালো হয়েছে, ওখান থেকে একটু কালচারটা নিয়ে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখলাম, সত্যি সেটা ব্যাকটেরিয়াটা নড়ে, কারণ ওটা মাইক্রোবায়োলজি, ওটা অনুবেক্ষণ সায়েন্স, ওটা ওটা মানে মাইক্রোস্কোপিক ভিউ। ওইটাকে মানে আমাদের ক্যারি ফরওয়ার্ড হতে হতে প্রচলিত কথায় ওটা একটা পোকা হিসেবে জিনিসটা এসে, বাট পোকা বলে অ্যাজ কিছু হয় না, ওটা ব্যাকটেরিয়াই। আচ্ছা, আমরা কিন্তু শরীরে যে পার্টটা, যেটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট, হুম, প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। দাঁতটা যেমনি ইম্পর্টেন্ট। সঠিক। আমরা এইটাকে নিয়ে খুব মানে খুব, যাকে বলা হচ্ছে যে না দরকার নেই, দাঁত ব্যথা করেছে ঠিক আছে, হুম। ও একটা মেডিসিন পেনকিলার খেয়ে নেবো, আর ডক্টরের কাছে যাব না। এইটা কি সত্যি? মানে এটা কি অ্যাকচুয়ালি মিথ? মানে এটা কি তোমার মনে হয় যে এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেকেই যায় না, ঠিক আছে যাব হুম, না, হুম। তো এটা কি করা উচিত? না, এইটা করা উচিত এই জন্য নয়, এটা খুব মানে ডেঞ্জারাস জিনিস তোমাকে বলি। একটা আমাদের জিনিস আছে, তাকে বলে পেন স্কেল, ঠিক আছে? সেখানে 1 থেকে 10 অবধি একটা স্কেলিং হয়। সেই স্কেল অনুযায়ী তুমি যদি লিটারেচার দেখো, তুমি দেখবে যে সবথেকে পৃথিবীর মোস্ট ইনটেনসিভ ব্যথা, সেটা হচ্ছে লেবার বা চাইল্ড বার্থ, মানে শিশু জন্ম, ঠিক আছে? প্রসবের যে যন্ত্রণা হয়। 2 নম্বরে থাকে ডেন্টাল পেন, 3 নম্বরে থাকে কার্ডিয়াক, 4-এ থাকে সেরিব্রাল। দাঁতের ব্যথা মাঝরাত্রিরে উঠলে সেটা এতটা ভয়ঙ্কর হতে পারে যে সেটা বলার ভাষা নেই। হুম। এখানে যখন আমরা যেটা জেনারেলি আমরা বলি, এটার বাঁচার উপায় হচ্ছে খুব বেশি খরচা নেই। সারা বছরে একটা সেমি অ্যানুয়াল বা বাই অ্যানুয়াল চেক আপ যেটাকে বলি, 6 মাসে একবার ডেন্টিস্টের কাছে যাওয়া। তাতে কিনা আমরা বুঝতে পারবো যে কোন কোন দাঁতে প্রবাবেল বিপদ হতে পারে বা কেরিস হতে পারে। কারণ যেটা তুমি বললে দাঁতে পোকা, কোনো দাঁতের ক্যাভিটি না হট করে 6 মাসের নিচে হয় না। যদি স্টার্ট হয়, মিনিমাম 6টা মাস তো যাবেই, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আগে থেকে বুঝতে পারি। আচ্ছা, ওই দাঁত থেকে অন্য দাঁতেও পোকা মানে চলে এইটা কিন্তু কিছুটা হলেও আমি বলবো এটা কিন্তু হয়? হয়। কারণ স্প্রেড অফ ইনফেকশন, ঠিক আছে? সেটা দাঁতে একদম কাছাকাছি সংলগ্ন অ্যাসোসিয়েটেড রয়েছে এইটা। তো অবশ্যই যাওয়াটা উচিত, ঠিক আছে? আমার বলে মনে হয়, কারণ সামলাতে পারবে না নাহলে যখন উঠবে অ্যাকিউট স্টেজে। সবথেকে মজার বিষয় হচ্ছে দাঁতে ক্যাভিটি হলে আমাদের আগে একটা ধারণা ছিল দাঁত তুলে ফেলতে হবে। হুম, হুম। এখন কিন্তু এত অত্যাধুনিক চিকিৎসা বেরিয়েছে, ফিলিং, আরসিটি, রুট ক্যানাল, ক্রাউন, এত কিছু বেরিয়েছে যে দাঁত কিন্তু তুলতে হচ্ছে না। তো আমাদের কাছে দাঁত তোলাটা লাস্ট অপশন হয়ে গেছে। এবার দাঁত তোলাটা সিম্পল মনে হচ্ছে যে ঠিক আছে, এতগুলো দাঁত যখন আছে একটা গেলে আর কী বা হবে। এটা কিন্তু লিমিটেড সেট, মানে হয় না লিমিটেড অপশন, নো এক্সচেঞ্জ। ছোটোবেলায় দুধের দাঁত ভেঙে গিয়ে বড়োর দাঁত বেরোচ্ছে, ভগবান একটা সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ অফার দিয়েছে। এই এক্সচেঞ্জ অফার কিন্তু বড়োদের নেই। বড়োদের একবারই দাঁত বেরোবে, যে যতদিন বাঁচবে সেই দাঁত নিয়ে বাঁচবে। তো চলে যাওয়া মানে চলে যাওয়া। হ্যাঁ, এখন যদি আমাকে বলো যে তাহলে কি বাঁধানো দাঁত হয় না, অবভিয়াসলি হয়।
কিন্তু ভগবানের দেওয়া দাঁত, দাঁত আলটিমেটলি একটা শরীরের অংশ, ওটাকে টেনে হিঁচড়ে বের করা না মানে তো ইটস গন। তো আমরা শেষ চেষ্টা করি যতটা বাঁচিয়ে রাখা যায়, তো যত আর্লি রিপোর্টিং তত বেটার। আচ্ছা, দাঁত অনেকে নড়ে যায়, এটা অনেকে বলে। নড়ে গেলে যে বলা হলো দাঁত তুলে ফেলা ভালো হুম, হয়। তো দাঁত নড়ে যাওয়াটা কি? এটা অনেকে ম্যাক্সিমাম প্রবলেম হয়। প্রত্যেকটা শুধুমাত্র এখন তো সমস্ত এজেড লোকেদেরই এখন দাঁতের সমস্যা হচ্ছে। অ্যাবসলিউটলি। তো হুম। এই দাঁত নড়ে যাওয়াটা কি? দাঁত নড়ে যাওয়াটা হচ্ছে, এর দুটো রিজন থাকে মেনলি। একটা হচ্ছে মাড়ি আলগা হয়ে আসা, যেটা আমরা ধরুন স্কেলিং নিয়ে শুরু করেছিলাম, যে ব্লিডিং হচ্ছে, ওই একটু ওষুধ খেয়ে থেকে থেমে যাচ্ছি, ট্রিটমেন্টটা হচ্ছে না। মাড়ি লুজ হতে হতে না তখন খুব আফসোস হয়। তখন আফসোসটা এই জায়গায় হয় যে দাঁতে ক্যাভিটি হলো, দাঁত পোকা লাগলো, তারপর দাঁত নড়ে পড়ে গেল, দ্যাট ইজ ফাইন, যে আমার দাঁতটা হুম। ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাড়ি আলগা হলে, গাম ইনফেকশন হলে ভালো ভালো দাঁত চোখের সামনে পড়ে যাবে, এমনটা হয়। যাতে এতটা না যায় তো আমরা স্কেলিং বলে, এবার যদি যায় তো কি করব, ঠিক আছে? তাও একটা উপায় আছে। এইটা রিসেন্টলি খুব এসছে, সেটাকে বলে স্প্লিন্টিং। স্প্লিন্টিং ইনফ্যাক্ট আমার করাও আছে, আমি এখানে যদি দেখাতে পারি দেখাবো। হুম, দেখি। স্প্লিন্টিং হচ্ছে এইটা, যদি আমি একটা দাঁত কনসিডার করি, মেনলি যখন দাঁত নড়ে নিচের পাটির সামনের দাঁতগুলো খুব নড়ে বয়স্কদের। হুম, হুম। আমরা প্রথমেই তুলি না, আমরা স্প্লিন্টিংয়ে যদি এটা দেখা যায়, খুব একটা অসুবিধা না, ভেতর দিয়ে একটা তার বাঁধা থাকে, ছোট্ট একটা, মানে বলা যেতে পারে মাইক্রোস্কোপিক বিনুনি, সেইটা দিয়ে বেঁধে দাঁতটা স্টেবিলাইজ হয়ে যাবে। এটা আমি এক্সাম্পলটা বলছি। ধরো কারুর পা ভেঙে গেছে, সে কিভাবে হাঁটবে? দুজনকে সাইডে নেবে, এইভাবে হাত দিয়ে হুম, হাঁটবে সাপোর্ট দিয়ে তার কাঁধের ওপর। হুম। যেই দাঁতটা নড়ছে, একটা দুটো কি তিনটে, তার পাশে তো একটা ভালো স্ট্রং দাঁত আছে, তার সাপোর্টে সে কদিন থাকবে, সেটাকে স্প্লিন্টিং বলে। ইমমোবিলাইজেশন, যেমন আমাদের হাত ভেঙে গেলে আমরা প্লাস্টার করে রাখি, ইমমোবিলাইজ করে রাখি, হুম। তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো অনেক সময় হয়। যদি বডি নেওয়ার থাকে, ইমিউনিটি ভালো থাকে বা বোন ফর্মেশন থাকে, তখন কিন্তু দাঁত স্টেবিলাইজ হয়ে যায়। মানে এই রেজাল্টটা অসাধারণ, মানে কি বলবো, পেশেন্ট নড়া দাঁত নিয়ে এলো চেম্বারে, 20-25 মিনিট বসলো, তার দাঁত শক্ত হয়ে গেল। ও। কিন্তু এর একটা গ্রেডিং আছে। গ্রেড 3 মোবিলিটি যদি ক্রস হয়, তাহলে কিন্তু স্প্লিন্টিং রেজাল্ট হবে না, তখন তুলে দিয়ে বাঁধানো দাঁত, আচ্ছা, আক্কেল আনফর্চুনেটলি। দাঁতটা কি? মানে আক্কেল দাঁতের ওখানে, মানে আমি বলছি এরকম ওই পেশেন্ট শুনেছি হুম। যে আক্কেল দাঁতের পাশে একটা ছোট্ট মতন একটা ওই স্পট মতন হয়ে যাওয়া। রাইট, তো রাইট। ওটা আক্কেল দাঁতকে তোমার নষ্ট করে দেয়। হুম। তখন তুলে ফেলতে হয়। সেটা কি অ্যাকচুয়ালি? আক্কেল দাঁতের ব্যাপারটা, আমরা ম্যাক্সিমাম যে পেশেন্ট দেখি, তাদের ইয়াং পেশেন্টদের আক্কেল দাঁতের সমস্যা আমরা প্রচুর দেখি। আমার নিজেরও হয়েছে। এবার বলি, আক্কেল দাঁতটা না একটা ভেস্টিজিয়াল অর্গ্যান। এটা কেন এত সমস্যা করে বলি, আমাদের আগেকার দিনে আমরা, যখন আমরা আর কি মানে এনশিয়েন্ট হিউম্যানস যারা, তা আমরা যখন ছিলাম তখন আমরা সব খাবার খেতাম, গাছের ডালপালা, মাংস, মানে এ, এই এখনো খাই মাংস। না না মাংস মানে ওই কাঁচা মাংস, ও। রোস্ট করে, হ্যাঁ, যেইভাবে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। তখন চোয়ালে সব দাঁত ইউজ হতো। তারপরে খাদ্যাভ্যাস বদলাচ্ছে, চোয়ালের 32টা দাঁতের মধ্যে লাস্ট 4টে দাঁত, মানে ওপরে দুটো লাস্ট আর নিচে দুটো লাস্ট আর ইউজ হচ্ছে না। প্লেন অ্যান্ড সিম্পল, যেখানে ইউজ হয় না জিনিস সেটা নষ্ট করে দেয় বডি, সেটাকে আক্কেল দাঁত হিসেবে রেখে দেয়। তো 18 থেকে 23 বছরের বয়সের ভেতর এই আক্কেল দাঁতটা বেরোবার চেষ্টা করে, বলছি না যে বেরোয়, হুম, বেরোনোর চেষ্টা করে, ম্যাক্সিমাম সময় পারে না। হুম। প্রতি 10 জন পেশেন্টের মধ্যে 8 জনের ঠিকমতো বেরোয় না। কেন বেরোয় না? কারণ তার চোয়ালের গ্রোথ সেই টাইমে কমপ্লিট হয়ে গেছে, চোয়ালটা বাড়ছে না। কি হয়, বাসের লাস্ট সিটে 6 জনের জায়গায় যদি 8 জন বসে, কাউকে তো আগে পিছে করতে হয়, সেখান থেকে ও। শুরু হলো আক্কেল দাঁত, আগে পিছে এগিয়ে এলো ব্যাঁকা, মারাত্মক সমস্যা। সব থেকে বড় সমস্যা কি, সে তো নিজে যায়, নষ্ট হয়, তার সামনের দাঁতটাকে নিয়ে নষ্ট হয়, যেটাকে আমরা একটা মাড়ির বা কষের দাঁত বলি। তো তাই জন্য আক্কেল দাঁতটা যখন ব্যথা দেবে, নোট করতে হবে। আর যদি আমরা এক্স রে ওপিজি করে দেখি যে এই দাঁতের পজিশন খারাপ, তাহলে ইমিডিয়েটলি তুলে ফেলাটাই বেটার, আমরা ফেলে রাখি না। আক্কেল দাঁত কিন্তু অনেক সমস্যা করতে পারে, ইনফেকশন বাড়তে পারে, ফুলে যেতে পারে, ফুলে যায়। গলা অবধি ইনফেকশন স্প্রেড হয়েছে। এক্ষেত্রে কি ওরাল ক্যান্সারের কারণ হতে পারে? না, আক্কেল দাঁতের সাথে ওরাল ক্যান্সারের কোনো কানেকশান নেই। আক্কেল দাঁত সেপারেট ইস্যু। আক্কেল দাঁতের মেন সমস্যা হচ্ছে ইনফেকশান। ইনফেকশান থেকে আশেপাশের দাঁতকে ক্ষতিগ্রস্ত করা, মুখের হাঁ ছোট করে দেওয়া বা ছোট হয়ে যাওয়া। সেকেন্ড হচ্ছে টিএমজে, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট বলে, এখানে দুটো জয়েন্ট আছে। আমরা হুম। যখন মুখ খুলি কাট কাট করে একটা আওয়াজ হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ।
অনেকে ডিসলোকেটেড। আমরা রিসেন্টলি একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে একজন স্টেশনে একজন বসে আছে, কিছু একটা হাই-ফাই তুলতে গিয়ে এটা আটকে গেছে। আটকে গেছে। টিএম যে প্রবলেম হয় কিন্তু আক্কেল দাঁত হলে। তো এই জয়েন্ট প্রবলেম হয়। তো আক্কেল দাঁতের অনেক ব্যাপার। তুলে ফেলাই ভালো। আর যারা ধরো হার্ট পেশেন্ট, তাদের কি দাঁত তোলা যেতে পারে কোনো সমস্যা হলে? হুম। যারা অলরেডি হার্ট ট্রিটমেন্ট চলছে, কার্ডিয়াক ট্রিটমেন্ট কার্ডিয়াক চলছে, ট্রিটমেন্ট। তাদের দেখতে হবে তাদের কি ট্রিটমেন্ট চলছে কার্ডিয়াকের, সবথেকে বড় কথা। আমি একদম প্রথম সবথেকে সিভিয়ার থেকে শুরু করি, হ্যাঁ? জাস্ট একটু এটা আলোচনা করা খুবই মানে রেলিভেন্ট। যাদের স্টেন্ট বসেছে, বাইপাস সার্জারি হয়েছে, যাদের রিসেন্টলি মানে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, তাদের 6 মাসের মধ্যে কোনো ডেন্টাল ট্রিটমেন্ট হবে না। ঠিক আছে? তো তাহলে কিভাবে করায় সেই তাদের? বুঝে ডেন্টাল ট্রিটমেন্ট মানে কি? ইনভেসিভ দাঁত তোলা, সার্জারি এগুলো হবে না। তার নন ইনভেসিভ, নন সার্জিক্যাল কাজ করতে পারে। ১ যাদের দাঁত মানে হার্টে পেসমেকার রয়েছে, তারা আবার স্কেলিং করাতে পারবে না। তাদের এই মেশিন স্কেলিংটা বারণ। তারা হ্যান্ড স্কেলিং করতে পারে। মানে যেটা নন মেকানিক্যাল বা মানে নন মেশিনারি যে স্কেলিংটা সেটা করতে পারে। হলো? ৩ নম্বরে আসি যাদের ধরে নাও অ্যানজিওপ্লাস্টি হয়েছে। বাইপাস অপারেশনটা সবথেকে বেশি। সেখানে সিএবিজি, বেলুন সার্জারি। নিচে হচ্ছে ধরো অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টিতে কয়েকটা ব্লাড টেস্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা হার্ট পেশেন্টদের ভয়টা কোথায় পাই জানো? দাঁত তোলার পরে আমরা দেখি ব্লিডিং থামবে কিনা। কারণ আমরা হুম। যেটা একটা কথা বলি যে রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছে, থিনার। ব্লাড থিনার, ব্লাড এটাকে আমরা থিনার। বলি অ্যান্টিপ্লেটলেট এজেন্ট। হুম। তো সে কোন অ্যান্টিপ্লেটলেট এজেন্টটা খায়, ইকোস্প্রিন খায় না ক্লপিডোগ্রেল খায় না ওয়ারফেরিন হুম। খায়, কোনটা খায়, সেটা খাওয়ার পরে তার ব্লাড কয়েকটা টেস্ট হয়, যেমন বিটি, সিটি, পিটিএ, পিটিটি, আইএনআর। এই ব্লাড টেস্টগুলো করে আমরা চেক করে নিই। ওখানে আমরা দেখতে পাই, একদম ক্লিয়ারলি দেখতে পাই যে ওনার ব্লাড ধরো 2.5 মিনিটে বন্ধ হবে, 3 মিনিটে বন্ধ হবে। একটা মাপ আছে, সেটা আমাদের মাপ। সেই মাপে যদি আমরা দেখি ঠিক আছে, তাহলে যে আগেকার দিনে হার্টের ওষুধ চললেই আমরা বলতাম 7 দিন বন্ধ করে দিন। আপনি 7 দিন হার্টের ওষুধ বন্ধ করে তারপর দাঁত তুলতে আসবেন। তারপর দেখা গেল দাঁত তোলা হয়ে গেল, পেশেন্টের বাঁচল না। কারণ সে হার্টের ওষুধ বন্ধ, একটা হার্ট অ্যাটাক করে গেল, কে একটা এমআই হয়ে গেল। তাই জন্য এখন আমাদের মডার্ন যে চিকিৎসাবিদ্যায় দাঁড়িয়েছে, টেকনোলজিতে। সেটা বলছে যে হার্টের ওষুধ ধুমধারাক্কা বন্ধ করব না। সার্জেনকে সার্জারি ইনভলভ মানে ইমপ্রুভ করছি আমরা। আমরা ব্লিডিংটাকে ম্যানেজ করছি। যদি দেখি দরকার নেই, তাই দরকার নেই। যদি আমাদের ব্লাড রিপোর্ট বলে, তখন আমরা কার্ডিওলজিস্ট কনসেন্ট নেই। মানে এটা খুব সুন্দর। ডাক্তারের মধ্যে না একটা চিঠি লেখা ব্যাপার হয়। ডাক্তার প্রেসক্রিপশানে লিখে দেয় ডেন্টাল সার্জন, যে কনসালটেন্ট যে কার্ডিও সার্জন আছে তাকে। কার্ডিও সার্জন রিপ্লাই দেয় যে হ্যাঁ আপনি দাঁত তুলুন। চিঠির মাধ্যমে কথা, তারপর আমরা দাঁত তুলি। আচ্ছা, প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে টাকা অনেক কম হয়। হুম, হুম, তুমি তোমার নিজস্ব একটা ক্লিনিক রয়েছে। তো কারেক্ট। সেক্ষেত্রে কি মনে হয় যে যারা প্রাইভেট হসপিটালের থেকে ক্লিনিক মানে গভর্নমেন্ট হসপিটালে যাওয়াটা বেশি, তাহলে হুম। অনেক সুবিধা হবে এবং টাকাটা অনেকটা কম বাঁচবে? এইটা নিয়ে আমি ফার্স্ট অফ অল, চিকিৎসা তো আমি করাচ্ছি না, চিকিৎসা করাচ্ছে পেশেন্ট। পেশেন্ট ডিসিশন নেবে। আমি 3টের পার্টটা বলছি। কোয়েশ্চেনটাকে একটু মডিফাই করি। দুটোর জায়গায় আমরা 3টে অপশান নিই, হ্যাঁ? একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, একটা হচ্ছে প্রাইভেট ডেন্টাল হসপিটাল আছে আমাদের রাজ্যে, আর একটা হচ্ছে প্রাইভেট ক্লিনিক, রাইট? সবথেকে দামি প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ঠিক ক্লিনিক, আছে? হ্যাঁ। এটা মানে বড়, বড় যারা এন্টারপ্রেনিউর বিজনেস যারা টাইকুন রয়েছে, তাদের মত অনুযায়ী আমাদের ইন্ডিয়ান মার্কেটটা না খুব ডাইভার্স। হুম। এইখানে সবাই দুটো জিনিস চায়। এক হচ্ছে খুব তাড়াতাড়ি, আর 2 হচ্ছে খুব কম খরচে। এবার মনে রাখতে হবে, তাড়াতাড়ি ভালো জিনিস কম খরচে হয় না। এটা এক্সাম্পল দেই, আমি মুদিখানার দোকান থেকে চিনি আনতে পারি। আমি ই-কমার্স প্ল্যাটফর্ম দিয়ে চিনি আনতে পারি। বললাম না? ই-কমার্স প্ল্যাটফর্ম চিনি একদম আনতে ঠিক পারি। কথা। দ্বিগুণ দাম, 1.5 টাইমস। এটা গেল 1। 2 হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল বা যেকোনো হসপিটালে 3টে ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে ইন্টারেকশন টাইম। ডক্টর পেশেন্টের একটা খুব সুন্দর রিলেশন হয়। সেটা বিল্ড আপ করা ডিফিকাল্ট। কারণ আমি ধরো রুরাল হসপিটালে বললাম কৃষ্ণনগর। আমি যদি মেন সিটির মধ্যে আমি সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম। তো সেখানে আমরা মোটামুটি 100 পেশেন্ট হতো পার ডে। ঠিক আছে? ডাক্তার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হয়তো থাকছে না। এইটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে ওয়েটিং টাইম, রেফারেল, হুম। ঘর ঘোরার ব্যাপার। হুম। এই হুম। ঘর, ওই ঘর, সেই ঘর, রাস্তার ওপার থেকে এক্স-রে, পরের দিন আসুন, 2টো বেজে গেছে। এইটা একটা ডিফিকাল্ট।
কিন্তু ভালো ব্যাপার হচ্ছে কস্ট ইজ স্টিল মানে খুবই ভালো, যেটা বলা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রাইভেট ক্লিনিকে অপশান যেমন থাকে, আমরা তো অপশান দিই। ফার্স্ট অফ অল আমরা মানে ডেন্টোজেনেসিস কীভাবে অপারেট করে বলি। ডেন্টোজেনেসিস পেশেন্টে আসে, পেশেন্ট তার প্রথমে ফর্ম ফিল আপ করলে একটা বেসিক, তাকে বলা হয় ট্রিটমেন্টটা, আমরা করার কথা বলি না, আমরা শুধু বলি, তারপর সে ডিসিশন নেয় যে করবো কি না। সে হ্যাঁ বললে তবে আমরা ছুরি-কাচি ধরি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই ক্লিনিক এথিক্সটা মেনটেন করাটা খুব দরকার। না সবাই কিন্তু তোমার যারা এই যে প্রাইভেট ক্লিনিক যেটা বললে, অনেকেই কিন্তু বলে ওই ডাক্তার প্রচুর টাকা বলেছে, অথচ সেম জিনিসটা যদি অন্য কোনো আর একটা প্রাইভেট ক্লিনিকে গেল, হুম সেখানে দাম কম হচ্ছে, তাহলে হুম কি তবে কি স্কেলিং বলো বা অপারেশন বলো, তাহলে কি বেশি টাকা নেওয়া হচ্ছে? এইটা না এটা কি বিজনেস কাইন্ড অফ? এইটা না স্ট্যান্ডার্ডাইজেশন অফ কস্ট জিনিসটা আমাদের নেই। আমি কেন বলছি এটা, বিদেশে সব রকম মোটামুটি ডেন্টাল ট্যুরিজম বলে একটা জিনিস হয়। যারা প্রবাসী আছে ভারতীয়, তারা বিদেশ থেকে ভারতে ঘুরতে আসে, বাড়িতে মানে বাড়িটা ওই সুযোগে ঘোরা হয়ে যায়, প্লাস ডেন্টাল ট্রিটমেন্টটা করে যায়, কারণ তারা অ্যাফোর্ড করতে পারছে না। হুম। ইউরোপিয়ান সরকার বা ওখানে ওদের ইন্স্যুরেন্স কভার দিতে হচ্ছে এত দামি। আমাদের এখানে না স্ট্যান্ডার্ডাইজেশন কস্ট অফ মানে এই ব্যাপারটা নেই, যেটা আমরা অবশ্যই ডেন্টালের যারা ইনস্টিটিউশন রয়েছে তাদেরকে বলা উচিত। সেকেন্ড হচ্ছে, খুব বেশি দাম কম হলে না একটু দেখতে হবে যে ডাক্তারের পাশে, ওটা তো মানে বিডিএস তো ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ছাড়া কিন্তু দাঁতের ডাক্তারি করা যায় না হুম। লিটারেলি। ঠিক। বাট আমার ক্লিনিকের 4টে বাড়ি পরে একটা ছিল কোয়াকের, মানে হাতুড়ে ডাক্তার, সেটা না 6 দিনে উঠে গেল দেখলাম। গন্ডগোল হয়েছে সেখানে কিন্তু আগেকার দিনে সত্যি। কিন্তু তাই হতো, তোমার কোনো কিছু দাঁতের সমস্যা হুম হলে হাতুড়ে দিয়ে আর কি তুলে দাঁত তুলে এক্স্যাক্টলি, দিত। ওইটা দিয়েই তুলতো। ইনফ্যাক্ট আগেকার দিনকে এখনো হয়। গ্রামে আমরা গঞ্জে হয়। হ্যাঁ, আমরা শক্তিনগর কলকাতা থেকে 100 কিলোমিটার দূর। সেখানে আমরা পেশেন্টদের দেখতাম, পেশেন্টরা অত কিছু ওয়েটই করতো না। পেশেন্টরা জাস্ট যে কোনো জায়গায় যেত, প্লাস ফাস দিয়ে তুলে দিত, কোনো অসুবিধা নেই। হুম। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা এখন ম্যাচ করে গেছে বিদেশের সাথে। বিদেশে এত দাম হয়ে গেছে না ওদের, মানে ডেন্টাল ট্রিটমেন্ট 5 লাখ টাকা 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। তাতে 5 লাখ টাকায় ওটা মোটামুটি ফ্লাইট ফেয়ার কভার হয়ে ভারতে পৌঁছে যাচ্ছে, একটু ঘুরে টুরে নিচ্ছে। ওখানে ইউরোপে ওকে ট্রিটমেন্ট করতে পারছে না, কারণ ইউরোপে বা যে কোনো দেশে ওয়েস্টার্ন কান্ট্রিজে টাইম পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট নেই। এটা আবার আমাদের হসপিটাল সেটা বলে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব লেট হচ্ছে। আমার নিজের বাড়ির লোকের আমি দেখেছি, একটা দাঁত অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে এত মাস সময় লাগলো, দাঁতটা নড়ে গেল। এবার নড়ে যাওয়া দাঁত তো মানে প্রগনোসিস বা রেজাল্ট খারাপ হবে। অল্প ক্যাভিটি থাকলে খরচাটা আমি কেন বলি বেশি হয়, এটা না পেশেন্টরা আমাদেরকেও বলে। ঠিক আছে, সত্যি কথা বলি যদি, কেন দামটা বেশি হয়, কারণ আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি, এই ম্যাটেরিয়ালের প্রোডাকশনটা দেশে নেই। এইগুলো মানে বাইরে থেকে আমদানি রপ্তানি করা। একটা বেসিক ফিলিংয়ের জন্য একটা ম্যাটেরিয়াল ইউজ হয়, বন্ডিং এজেন্ট বলে সেটা। সেটা মোটামুটি 5 ml 5 ml এর দাম হয় 3,000 টাকা। আমি জাস্ট কথার কথা বললাম, এটা কিন্তু জাস্ট গ্রস একটা, হ্যাঁ, ভ্যারি করে। বাট আমি মিনিমামটাই যদি ধরি, এরম যদি দাম হয়, তো ন্যাচারালি ইটস আ ডিফিকাল্ট থিং। তো পেশেন্টদের আমি সাজেশন দেবো একটা এই ক্ষেত্রে, যে কী করে কস্ট কমানো যায়। দাঁতে অল্প কিছু হলে তখনই মুভ করতে, কারণ একটা ফিলিংয়ের যা দাম, একটা রুট ক্যানেল ট্রিটমেন্টের তাই দাম নয়। ফিলিংয়ের হুম। থেকে রুট ক্যানেল ট্রিটমেন্ট 3-4 গুণ বেশি। কিন্তু প্রথমে রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা করি না। যদি ফিলিংয়ে দাঁতটা টেকানো যায়, তাহলে আমরা ফিলিং করি। তাহলে ঠিক পয়েন্ট অফ টাইম ডায়াগনোসিসটা দরকার, তাহলে খরচা কমে যাবে। তোমার কি মনে হয় যে এখনকার দিনে, মানে এখন যে পরিস্থিতি, ডাক্তারিটা একটা বিজনেস হয়ে যাচ্ছে? এটা না, কিছু কিছু দেখো অসাধু প্র্যাকটিস আমাদের মধ্যে চলছে, ঠিক আছে, তো সেগুলো দেখে আমার খারাপ লাগে। কারণ এটা একটা নোবেল প্রফেশন। এবং ঘরে ঘরে কিন্তু ডেন্টিস্ট হচ্ছে, যারা ধরো এমবিবিএস পাচ্ছে না, তারা হুম কিন্তু ঠিক আছে, ডেন্টালও তো পেয়ে গেছি, হুম হুম ডেন্টিস্ট তো হওয়া যেতে পারে। এইটা একটা ব্যাপার। আমি তোমাকে বলি, এটা ইন্ডিয়াতেই হয়, বাইরে কোথাও নেই। ঠিক আছে, আমাদের হেলথ কেয়ার সেক্টরে অনেকগুলো ভাগ আছে। ডেন্টালটা এতটাই সফিস্টিকেটেড না, এটা জেনারেলের মধ্যে ঢোকানো যায়নি। তাই জন্য আমি, অনেক বাবা মা এটা শুনবেন, আজকে আমাদের নিট বলে যে পরীক্ষাটা হয়, অল ইন্ডিয়া মেডিকেল টেস্ট, একদম। সেখানে আমি যখন নিট দিতি সেখানে 14 লাখ পরীক্ষার্থী ছিল। ঠিক। এখন যারা নিট দেবে আমার ভাই বোনেরা, তখন 27 লাখ পরীক্ষা দিচ্ছে। সবাই দৌড়চ্ছে, এটা একটা ইঁদুর দৌড় প্রতিযোগিতা, র্যাট রেস, একটা ফ্যাক্টরি হয়ে গেছে।
পেশেন্টের থেকে মানে বেশি হয়ে যাচ্ছে প্র্যাকটিশনার্স। সেটা কিছুটা ভালো, কারণ দেশের পপুলেশন তো কমছে না, তো বাড়ছে, নাম্বার ওয়ান হয়ে গেছে, তো ডক্টর পেশেন্ট রেশিওটাও তো ঠিক রাখতে হবে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে যেটা হচ্ছে যে পেশেন্টরা মানে একটা দিশেহারা হয়ে না ভুল জায়গায় চলে যাচ্ছে। আমি শুধুমাত্র ডেন্টাল বলে না, আমি এমন মানে দেখেছি কেসেস, ডেন্টালের আমার যে ডিজায়ারেবল ডিগ্রিটা নেই, কিন্তু আমি ডেন্টাল ট্রিটমেন্ট করতে বসে যাচ্ছি বা শুরু করছি, দিস ইজ নট গুড আগেন। অনেক কলেজ আছে তোমার যারা কিন্তু মানে হুম। টাকার বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছে। হ্যাঁ, এতে কি হয়, কেসগুলো ঘুরে গেলে তখন আমাদের সামলাতে হয়। আমি একটা কথা বলি, আমার এখনো মনে পড়ছে, তোমার পুজোর আগে আগে বোধহয়, ঠিক আছে, ভোর 4:30-র সময় কল এসছে, দাঁত তোলার পরে বীভৎস ব্লিডিং হয়েছে, দাঁত তুলেছে, এলাম কোথায় তুলেছেন, প্রেসক্রিপশন পাঠান। এবার ডেন্টোজেনিসের একটা ব্যাপার আছে, হোল ডে হোল নাইট কল নেওয়া হয়, এমার্জেন্সি অ্যাটেন্ড করা হয় 24/7। 24/7, এটা একটা ব্যাপার। স্টাফ না থাকলেও অন কলে যায়। এবার আমি বলছি প্রেসক্রিপশন পাঠান, বলছে না ডাক্তার তো প্রেসক্রিপশন দেয়নি। দিস ইজ আ গ্রেট মিস্টেক। আমি সব পেশেন্টদেরকে রিকোয়েস্ট করব, চিকিৎসা বা স্বাস্থ্য মানে আপনাদের অধিকার, রাইট? আপনাকে এটা ঠিক মতো বেছে নিতে হবে, যেমন তেমন কাছে চলে গেলে হবে না। একটা ডিগ্রি আছে আমাদের, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, খুব হুম সুন্দর হুম একটা বডি আছে যারা আমাদের ডিগ্রি দেয়, হুম তারাই একমাত্র ডিগ্রি দিতে পারে। আর সেই ডিগ্রিটা পরীক্ষার মাধ্যমেই হয়। যেমন এমবিবিএস আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এমসিআই, হুম। ডিসিআই, কাট টু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের আওতায় পড়ি। তো সেখান থেকে রেজিস্ট্রেশন যাদের আছে তাদেরই কিন্তু তাদের কাছেই যাবেন। কার কাছে যাবেন সেটা তো আপনার চয়েস, আপনি কোন এরিয়াতে থাকছেন, এটা এক। দুই হচ্ছে, 4:30-র সময় কলটা বলি কি হলো, তারপরে পেশেন্টটাকে নেওয়া হলো, অ্যাপয়েন্ট হলো, স্টাফ তো নেই, আমি স্টাফ সবাই র্যাপিডো করে দৌড়চ্ছি, মানে বাইকে করে দৌড়চ্ছি চেম্বারে, ব্লিডিং থামো বলে, কি দেখি ক্লট ডিসলজ হয়ে গেছে, মানে ক্লট মানে হচ্ছে যেটা আমাদের রক্ত থামাচ্ছে, রক্ত, সেটা হ্যাঁ। ক্লটটা ডিসলজ করে বেরিয়ে গেছে। প্রেসক্রিপশন সে দিতে পারলো না, তাকে থামানো হলো। পেশেন্ট বলল যে আমি একবার তুলেছিলাম তখন কিছু হয়নি, এখন তুলেছিলাম এখন হলো। এবার ওরা না একটা মানে একটা মানে মোহতে আটকে গেছে, বেরোতে পারছে না ওখান থেকে। আমি যদি সত্যি কস্ট ভাবি, ওখানে কিন্তু কস্ট ইজ আ ফ্যাক্টর, হয়তো বেশি পয়সা নিচ্ছে না, হুম কস্ট হলে হসপিটাল ভালো, ডেন্টাল হসপিটাল তো প্রচুর রয়েছে, মানে প্রচুর বলবো না বাট রয়েছে। আমাদের পশ্চিমবাংলায় সরকারিও ডেন্টাল হসপিটাল আছে, হুম। তারা খুব ভালো কাজ করছে। আমাদের বেসরকারিরা আছে, খুব ভালো কাজ করছে, সেখানে রিজনেবল কস্ট। বাট ভুল জায়গায় আমি মানে বারণ করব, দাঁতের জিনিস তো খুব খারাপ ব্যাপার, সেন্সিটিভ একটা ব্যাপার খুব রয়েছে। ব্যাপার। আপনি হ্যাঁ প্রাইভেটের থেকে শিফট করে যান, অসুবিধা নেই, কস্ট যদি না মানে হয়, যার যা নিজের ব্যাপার। কিন্তু আপনার টাইম দরকার, আপনাকে ভালো মানে ধরুন 1:1 কনসালটেশন যেটাকে বলে, ভিড়ভাট্টা না, লাইন নয়, তখন বা তো টাকাটা বেশি নেবে। তখন তখন তো অবভিয়াসলি সেটা ব্যাপার, যেই বললাম এই মুদিখানা থেকে জিনিসটা আনার মতো, যে আমি বাড়ি থেকে নামতে হচ্ছে না, ইটস আ কমফর্ট, ইটস আ প্রিভিলেজ, মানে ইটস আ চয়েস, তাই জন্য। ওরাল ক্যান্সার কি? মানে আমরা জানি যে ওরাল ক্যান্সারে তার মেইন কারণ হচ্ছে নয় সিগারেট, নয় বিড়ি, হুম নয় গুটখা হুম খেলে এগুলো হুম হুম হয়। তো এটার ব্যাপারটা যদি একটু বলেন। ওরাল ক্যান্সার আমাদের ভারতের অনেকগুলো টপ রেকর্ডস আছে, সেই টপ রেকর্ডসের মধ্যে একটা হচ্ছে, ভারত হচ্ছে টোব্যাকো রিলেটেড ওরাল ক্যান্সারের লার্জেস্ট পেশেন্ট প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি বলি। সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়া ইজ কল দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড আগেন, কারণ এখানে মিলিয়ন মিলিয়ন পেশেন্টের ডায়াবেটিস হয়। যাই হোক, ডায়াবেটিসটা যেহেতু প্রশ্ন নয়, আমি ক্যান্সারটাই ফিরে আসি। তো আমি এত প্রোডাকশান হয় পেশেন্টের, যেমন ওই অরিজিনেরও প্রোডাকশান হয়, পেশেন্টেরও প্রোডাকশান হয় খেয়ে। তো ওরাল ক্যান্সার মানে হচ্ছে যে ক্যান্সার একটা কর্কট রোগ আমরা জানি, সেটা যখন আমাদের ওরাল, শুধু ওরাল না, হেড নেক রিজিয়নে ক্যান্সার হলে আমাদের ডেন্টাল ডিপার্টমেন্টে সেটা রেফার হয়। কেন? আমাদের ডেন্টালের অনেকগুলো সুপার স্পেশালিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি, এই দুটোর মধ্যে ওরাল ক্যান্সারটা হয়। এবার ওরাল ক্যান্সারের মেন রিজন যেটা আমরা বললাম, হ্যাবিটস, মানে পান, বিড়ি, গুটখা, সিগারেট, তামাক, খৈনি, অ্যালকোহল, এইটা না একটা ছন্দের মতো হয়ে গেছে। আমরা পেশেন্টদের জিজ্ঞাসা করি পান, বিড়ি, গুটখা, সিগারেট, তামাক, খৈনি, অ্যালকোহল। যাদের একটু বয়স কম তাদেরকে আমরা শুধু স্মোকিংয়ের দিকে যাই, আর ভেপিংয়ের দিকে যাই, ভেপিং বা যে এটা নেয়, তাদের একটু বয়স হয়ে গেছে, দিদারা,
তাহলে গুড়াকু দিয়ে দাঁত মাজছে, গুটকা চিবোচ্ছে, বলছে ভাল লাগছে। এলাম কিসে ব্যথা কমে, ওষুধে না গুড়াকুতে? বললো গুড়াকুতে। চয়েস। তো এইটা থেকে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে, এক। দুই হচ্ছে জেনেটিক মিউটেশন, যেটা আমি বলছিলাম তোমাকে মিড সেশনে, প্রোটো অঙ্কোজিন থাকে P53, সেই জেনেটিক মিউটেশনের জন্য আমাদের হয়। এটার ট্রিটমেন্ট এখন কিন্তু এসে গেছে। আগে আগে যেমন আমি আমার এখানে স্বর্গীয় দিদার কথা বলতে চাই। আমার দিদা মারা গেছেন আজকে 2012 সালে। সে কিন্তু ওরাল ক্যান্সারে মারা গেছে। তার সার্জারি হয়েছিল কিন্তু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন করেনি। আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তার হয়ে বুঝতে পারছি যে কেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনকে দিয়ে ওরাল ক্যান্সার সার্জারি করতে হবে, নট বাই জেনারেল অঙ্কো বা ইএনটি সার্জন। এই স্পেশালিটিটা কিন্তু বুঝতে হবে। এটা কিছুটা পেশেন্টের কাজ, কিছুটা আমাদের কাজ। সঠিক রেফারেল, কোন জায়গায় রেফার করব। আমার কিছু পেশেন্ট আছে, তারা আমাকে বলেছিল তার ম্যান্ডিবেল ক্যান্সার হয়েছে, মানে চোয়াল, নিচের চোয়াল। সে না অনেক দিন ধরে ভুল ডিপার্টমেন্টে দেখাচ্ছে, সে বুঝতে পারছে ইএনটি দেখাচ্ছে। আমি বললাম স্যার ইএনটিতে চোয়াল কোথায় আসছে, ইয়ার নোজ থ্রোট কোথায়? তাহলে চোয়াল যখন আসছে, ম্যান্ডিবেল ক্যান্সার, টাং ক্যান্সার, জিভে ক্যান্সার, জিভের ধারে ক্যান্সার হয় প্রচুর, ওরাল ডিপার্টমেন্ট। ডেন্টিস্টরা দায়িত্ব নিয়ে সেটাকে রেফার করে, ডেন্টিস্ট ওটা নিয়ে কিছু করবে না। সঠিক সার্জারি হবে এবং সেটা খুব ভালো রেজাল্ট দেয়, মানে ইটস এ লাইফ চেঞ্জিং সার্জারি। আচ্ছা, প্রেগনেন্ট ল্যাকটেটিং ওমেন এদেরও তো অনেক সময় ডেন্টাল ইস্যু হুম হচ্ছে, হুম হুম তখন কিভাবে সেটাকে দেখা হয়? আচ্ছা, প্রেগনেন্সির মধ্যে প্রথম ট্রাইমেস্টার, মানে প্রথম 3 মাস ডেন্টাল ট্রিটমেন্ট টোটালি বারণ, টেক্সট বুক বলছে। ফর আচ্ছা, 9 মান্থস? না, প্রথম 3 মাস, 3 মাস? ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাস ডেন্টাল ট্রিটমেন্ট বারণ, রাইট? তাহলে আমার যখন মানে হচ্ছে প্রেগনেন্সি স্টার্ট হচ্ছে, তখন একটা ডেন্টাল ট্রিটমেন্ট চেক আপ করে নেওয়াটা বেটার। কেন বলছি? প্রথম 3 মাসে অর্গ্যানোজেনেসিস হয়, ভ্রূণের অর্গ্যান তৈরি, হার্ট তৈরি হয়। তখন আমরা কিন্তু এক্স রে করতে পারবো না। এক্স রে ছাড়া ডেন্টাল ট্রিটমেন্ট করা মানে চোখ বন্ধ করে হাঁটা, রাস্তা দিয়ে ক্রস করা, রোড ক্রস করার মতো। সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্ট করা যায়, মানে 4th মান্থ, 4 মান্থস? 5th মান্থ আর 6th মান্থ, 4 থেকে 6 হয়ে গেল। লাস্ট ট্রাইমেস্টার 7, 8, 9 করা যায় না। তো আমার রিসেন্টলি এটা মানে একদমই রিসেন্ট হয়েছে। আমি এই নভেম্বরের লাস্ট উইকেই হয়েছিল, পেশেন্টটি এসেছিলেন। তার জাস্ট 5 শেষ হচ্ছে, মানে 5th মান্থ শেষ হচ্ছে, আর 6 নম্বর মাস শুরু হচ্ছে, আক্কেল দাঁত। হুম। এক্স রে করতেই তো পারছি না, কারণ অলমোস্ট দেখা যাচ্ছে 6th মান্থের দিকে যাচ্ছে। তার গাইনো স্পেশালিস্ট, তার সঙ্গে আমি ভিডিও কল করলাম। তাকে আমি বললাম যে আমার অ্যানাস্থেসিয়া হচ্ছে এটা, আমার ওষুধ হচ্ছে এটা। সে আমাকে বললো যে ইটস রিস্কি, ইটস ডিফিকাল্ট, ইটস বেটার টু অ্যাভয়েড। বললাম যে ম্যাম দেখি ইয়ে তো अभी बहुत मुश्किल हो गया फिर। তখন ওষুধেই সিলেকশন করে করে আমরা ভালো স্ট্রং ওষুধ দিতে পারছি না, কারণ সেটা প্লাসেন্টা ক্রস করে ভ্রূণের ভেতর ঢুকে যায়, ফিটাস। তখন সে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো প্রেগনেন্ট ট্রিটমেন্ট মানে হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে আমরা দুজন মানুষকে ট্রিট করছি একসঙ্গে, একজন একজনের ভেতরে আছে। এটা গেল নাম্বার 1। এবার হচ্ছে ল্যাকটেশন, মানে পোস্টপার্টাম, মানে হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে। ল্যাকটেশনে কোনো অসুবিধা নেই। প্রেগনেন্সি চলাকালীন বা ল্যাকটেশন চলাকালীন যেটা হয়, সিলেকশন অফ মেডিসিন ইজ মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ডক্টরস। এটা ডক্টরসদের জন্য, এটা তাদের মানে তাদের পাঠশালাতে পড়ানোর জিনিস, যে কোন ওষুধ আমি দেবো না যারা ল্যাকটেটিং। কারণ কিছু কিছু ওষুধ হয় না, যারা ব্লাড মিল্ক ক্রস করে বডিতে ঢুকে যায় বাচ্চার, তো তাদের জন্য সেটা ভালো না। তো সেটা তো সিলেকশন হবে, আগেন সঠিক ডাক্তার দেখাতে হবে, ভুল জায়গায় গেলে হবে না। আচ্ছা, যদি বলে অনেকেই আছে যারা সুগার পেশেন্ট, তারা মিষ্টি খেতে খুব ভালোবাসে। হুম মিষ্টিতে অনেক সময় দাঁতের ক্ষয়ও হয় কিন্তু, হুম তাই তো? তো সেটা কিভাবে দেখছেন? আচ্ছা, মিষ্টির সাথে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুগারি ফুড হুম। যত না ক্ষতি করে, জাগারি ফুডগুলো। হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে সুগার প্লাস স্টিকি, যেটা দাঁতে আটকে থাকে, রাইট? এবার আমাকে অনেক পেশেন্টরা বলে স্যার আমি প্রত্যেকবার খাওয়ার পর ব্রাশ করি, তাহলে কি আমি সেফ? না, আপনি সেফ নয়। তার কারণ হচ্ছে, যদি বাই চান্স আপনি ধরুন কোল্ড ড্রিঙ্কস খেলেন, আপনি ব্রাশ করে নিলেন, সর্বনাশ করে দিলেন। কারণ কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড অ্যাসিডিক, সুগারি। যে কোনো কোল্ড ড্রিঙ্কস আপনি নিন, হুম। রেফ্রিজারেট করুন, বাইরে রাখুন, দেখবেন একটা সুগারের লাম্প তৈরি হয়েছে। সেই সুগার কিন্তু দাঁতে আটকে থাকে, সেটা ভালো না। এক। দুই হচ্ছে, আমি যদি অ্যাসিডিক যে কোল্ড ড্রিঙ্কস, সেটাকে যদি আমি ঘষে দেই,
আরও ইরোশন হবে, এনামেল ক্ষয়ে বেরিয়ে যাবে। সুগার পুরোপুরি বন্ধ আমি করি না। বাচ্চারা তো মানে বায়না করেই থাকে, তাদের একটা হ্যাপি আওয়ার থাকে। আমরা যারা মানে যখন পেডিয়াট্রিক ট্রিটমেন্ট আমি করি, আমি তাদের বাবা মাকে বলে দিই একটা হ্যাপি আওয়ার করতে। হ্যাপি আওয়ার মানে কি, ধরুন বিকেলবেলা স্কুল থেকে ফিরছে 4টের সময়, 4টে থেকে 4:30 কি 5টা, সে একটু ক্যাডবেরি চকলেট খেলো, ভালো করে সঙ্গে সঙ্গে কুলকুচি করে নিল। কারণ আমাদের বডিতে খুব ভালো একটা মেকানিজম আছে, দিনে মানে কয়েক লিটার স্যালাইভা তৈরি হয়, মানে থুতু বা লালা রস। সেটার থেকে বেটার ডিটারজেন্ট মুখের জন্য কিচ্ছু না। স্যালাইভা ইজ দ্য বেস্ট ক্লিনার। তো স্যালাইভা না বারবার রিলিজ হবে না, বডি একটা রিদমে মেনটেন করবে যে হ্যাঁ আমি দেখছি 4টের সময় আমার সুগার ঢুকছে বডিতে, ওই সময় রিলিজ করলো। বারে বারে আমি যদি খাই, যেটাকে আমরা বলি স্ন্যাকিং ইন বিটুইন মিলস, হুম। একটু একটু চলো চিপস খেলাম, একটু মানে কিছু খেলাম, চকলেট খেলাম, পেস্ট্রিজ খেলাম, এতে গন্ডগোল কী হয়, বারবার না ওই সুইচ অন অফ করতে করতে কেটে যায়। সুগার মানে স্যালাইভা কন্টেন্ট ভালো আসে না, ওয়াশ আউটটা হয় না, সুগার আটকে যায়, তারপর দাঁত ক্ষয়ে যায়। তো সুগার বারণ করছি না, সুগার আপনি খাচ্ছেন ঠিক আছে, অসুবিধা নেই। প্রপার ব্রাশিং তখন করে নেবেন একবার দুবার, পারলে আবার সুগার যারা, প্রথমত সুগার খেলে ডায়াবেটিস হয় এমন না, ডায়াবেটিস হলে আর সুগার খাওয়া যায় না। তো এমনি তো ওই দিক থেকেও, আর কার্বোহাইড্রেট তো কমাতে হবে। আচ্ছা, দাঁত তুললে অনেকে বলে দাঁত, সোনার দাঁত বাঁধাবো, প্লাটিনামের দাঁত বাঁধাবো, এরকম হুম আমি অনেককেই দেখেছি হুম যাদের হুম আছে। তো মানে সোনার আবার দাঁত হয় নাকি, মানে প্ল্যাটিনামের দাঁত হয় নাকি, মানে ইটস আ ট্রু? আচ্ছা, এইটা আমাদের আগেকার দিনে এটা কিন্তু হতো, রাইট? এখনো হয়? এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সোনার দাঁত যে কনসেপ্টটা, এটা না প্লেটেড, ঠিক আছে? কারণ গোল্ডের লো ক্যারেটেজে ওটা স্ট্রং, কিন্তু নর্মাল যেটা আমরা জুয়েলারি ক্যারেট, সেটা কিন্তু খাবার চিবোতে পারবে না। তো বেসটা জার্কোনিয়া থাকছে, বেসটা অন্য মেটাল থাকছে, ওপরটা গোল্ড করছে গোল্ড। করছে কিন্তু এখন ট্রেন্ড এসছে না ম্যাচিং কালার, মানে ম্যাচিং জুতো, ম্যাচিং জামা, ম্যাচিং ম্যাচিং কালার হেয়ার মানে কালার। রেড কালার দাঁত। না, সেই কালারটা হচ্ছে আশেপাশের দাঁত যেটা সাদা, একদম ন্যাচারাল স্মাইল চাই আমার। তো তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে না। তারা অনেকে একটা সোনার দাঁত, ওটাকে তারা ফ্লন্ট করছে যে আমার একটা এখানে একটা সোনার দাঁত আছে। কিন্তু আমি টুথ জুয়েলারি নিয়ে কিছু কথা বলতে চাই। টুথ জুয়েলারি কিন্তু খুব হচ্ছে এখন, স্পেশালি সাউথ অফ ইন্ডিয়া। যেচে যেচে হিরে বসাচ্ছে দাঁতে। তো মানে ইটস লাইক আমার বাবা এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, জুয়েলারিতে। তো উনি আমাকে প্রশ্ন করছিলেন যে ডায়মন্ড কিনতে এসছে দাঁতের জন্য। ইয়েস, ইটস আ ফ্যাক্ট। টুথ জুয়েলারি ইজ আ বিগ থিং। ক্যানাইন, মানে আমি একটা দেখাচ্ছি, একটা ভালো সুস্থ ক্যানাইন দাঁত বাইরে দিয়ে ফুটো করলাম, হুম। ড্রিল করলাম, যেমন ফিলিং করা হয়, ফিলিংয়ের জায়গায় হিরেটা ফিল করে দিলাম। ইটস আ স্মাইল, ইটস আ মানে হচ্ছে টুথ জুয়েলারি বলে আপনি যদি সার্চ করেন তার মানে পাবেন। পিয়ার্সিংও করছে কিন্তু অনেক সময়। পিয়ার্সিং জিভে করছে, ঠোঁটের ভেতরে করছে, এতে চোখে। সমস্যা হয় না? এটা তো অ্যালাউড না, দিস ইজ আ রং থিং। পিয়ার্সিং এবার, কিন্তু টুথ জুয়েলারি ইজ আ মানে ইটস আ যেমন রং থিং। ট্যাটু, যেমন ট্যাটু, হুম। ট্যাটু কিন্তু ভালো জিনিস না, কিন্তু করছে। হুম। টুথ জুয়েলারি মেডিকেল কোনো থেরাপি নেই, থেরাপিউটিক লাভ নেই যে আমার দাঁত ভালো থাকবে কিছু, ওটা একটা জাস্ট ডিজাইন। দাঁত ভালো রাখতে গেলে তাহলে কি করা উচিত? সব থেকে লো বাজেট মেনটেনেন্স, আমি প্রথমে আসি, প্রত্যেকটা খাবারের পর ব্রাশ না, প্রত্যেকটা খাবারের পর মুখ কুলকুচি করতে হবে। সেটা আমি যদি এখন এখান থেকে বেরিয়ে একটু চা খাই, তাহলে আমাকে মুখ কুলকুচি করে নিতে হবে। মুখ কুলকুচি মানে হচ্ছে যা আটকালো সেটা বেরিয়ে যাবে। দাঁতে খাবার আটকাবেই। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না, দাঁত কিন্তু আমাদের ফ্ল্যাট না, দাঁত উঁচু নিচু, এবড়ো খেবড়ো সারফেস। আমাদের দাঁতের মাথাগুলো উঁচু নিচু এই জন্যই ভগবান বানিয়েছে, যাতে আমরা খাবারটাকে হোল্ড করে ক্রাশ করতে পারি। সেইখানে তো আটকাবেই। তাই জন্য দাঁত ওয়াশ করে নিতে হবে। 2বার ব্রাশিং করতে পারলে খুব ভালো, না হলে একবার মাউথওয়াশ ইজ ওকে। ওভার ব্রাশিং করা যাবে না। কোনো রকম পাউডার, ডেন্টিফ্রাইসিস বা টুথপেস্ট ইউজ করা যাবে না। আমরা একটা এক্সাম্পল বলি, ছাইয়ের ব্যাপারটা। হুম। আগেকার দিনে ছাই দিয়ে দাঁত মাজা হতো, ছাই দিয়ে বাসনও মাজা হয়, বাসন বেশি পরিষ্কার হয়। সেকেন্ড হচ্ছে, আমি নাম নেব না, একটা অত্যন্ত বিখ্যাত ব্র্যান্ড, মানে যেটা আমরা যেমন নাম বলতে ওটা চলে আসে যখন আমরা মাজন বলি, সেই ব্র্যান্ডের একটা টিনের কৌটোতে পাউডার পাওয়া যেত। পাউডার পাওয়া যেত। এখন সেই পাউডার কিন্তু পাওয়া পাওয়া যায় না, যায় না। কারণ হ্যাঁ, ডেন্টিস্টরা রেকমেন্ড করে না বলে টোটালি দ্য বন্ধ হয়ে পাইপলাইন গেছে। বিজনেস ইজ অফ। এখন এই তো সেদিনই আমার মা বলছিল যে বাবু এনে দিবি একটু বাসন মাজবো।
মানে বাসন পরিষ্কার হচ্ছে, তাহলে যেটা মেটাল পরিষ্কার করতে পারে সেটা দাঁত তো ইটস আ ব্যাড থিং না? তো পাউডার টুথপেস্ট ইউজ করা যাবে না। সেকেন্ড হচ্ছে হার্বাল, দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা বলি মানে টুথপেস্ট যতটা করা যায়, অ্যাকচুয়ালি টুথপেস্ট যেগুলো কমার্শিয়ালস আমরা দেখি সেইগুলো ওরকম ভয়ানকভাবে যে আমরা দেখি, টুথপেস্ট না সবকটা যেগুলো আমরা নর্মালের থেকে যাই ডিফারেন্ট, সেগুলো এক একটা ওষুধ। সেই ওষুধের মধ্যে একটা কম্পোজিশন থাকে, তাকে বলে এসএলএস, সোডিয়াম লরিল সালফেট। সেটা দিয়ে ফেনা হয়, সেটা দিয়ে একটা ফিল গুড ফ্যাক্টর হয়, দাঁতটা মুখটা ফ্রেশ হলো। তার কোনো থেরাপিউটিক নেই, ঠিক আছে? তো ওগুলো হচ্ছে ওষুধ যেইগুলো কিনা মাজনের মতো দেখতে। তা ওভার ইউজ অফ ওষুধ যেমন ভালো না, তেমনি এটাও তাই। কিন্তু না, ডিসেনসিটাইজিং টুথপেস্ট ইজ ভেরি গুড। সেগুলো দাঁতের জন্য, ওখানে কেমিক্যাল থাকে, পটাশিয়াম নাইট্রেট, স্ট্যানাস ফ্লোরেট, এগুলো দাঁতের সেন্সিটিভিটি কমায়। তো চয়েস অফ টুথপেস্ট ইজ ভেরি এসেনশিয়াল। আমরা পাউডারে যাব না, আমরা খুব বেশি হার্বালসে আচ্ছা, যাব এই না। যে পাউডার, যেটা পাউডার বা এই যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অনেক কিছুই আমরা দেখতে পাই, হুম, অনেক রকম প্রোডাক্ট আছে। হুম। তো সঠিক প্রোডাক্ট কোনটা? যেখানে কোনো রকম ধরুন অ্যাব্রেসিভ মানে কি করে রয়েছে, বুঝবো আমরা? আচ্ছা, সেটা তো কনজিউমার বুঝতে পারবে না ফার্স্ট অফ অল। সেটা ডেন্টিস্টের থেকে জিজ্ঞাসা করতে পারে, সেটা আমরা বলে দেবো, কোনো অসুবিধা নেই। নর্মাল আমরা বলি যে কোনো সাদা মাজন, মাজন মানে পেস্ট ফরম্যাট নর্মাল সাদা, সেটা 10 টাকা 20 টাকা হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হাই ফাইয়ের দরকার নেই। সেকেন্ড হচ্ছে স- আমরা বলি একটু হার্বালের দিক থেকে বেঁচে থাকলেই বেটার, দূরে থাকলেই বেটার। হুম। হার্বালে কি থাকছে না, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বেশি থাকে। ঝাঁঝালো একটা ভাব হ্যাঁ, থাকে। অতটা দরকার নেই। এই যে আমরা লবঙ্গ যে ব্যাপারটা বললাম, গেট কন্ট্রোল থিওরি অফ পেন, এটা অপট্যান্ডেন্ট এফেক্ট বলে। তখন ভাল লাগে যে আমার যেখানে যেখানে ব্যথা, এই যে গুড়াকু। আচ্ছা, লবঙ্গ কিন্তু দাঁতে ব্যথা হলে আমরা হুম, লবঙ্গ মুখে দিয়ে হুম। রেখে দিই। সেটা ঠিক আছে। মাঝরাত্তিরে ব্যথা উঠলো। আচ্ছা, মাঝরাত্তিরে ব্যথা উঠলে আমরা কি করব? তখন তো নাও পেতে ডাক্তার পারি। না পেতে পারি। হ্যাঁ, তো সেইখানে ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা ওই জায়গাটা না নুন গরম জলে কুলকুচি করলাম। তারপরও ওই যদি দিক আবার দিয়ে হলো? না, না আমি বলে দিচ্ছি। ওই দিক দিয়ে খাবার খাবো না। লবঙ্গ ঠিক আছে রাখতে পারি টেম্পোরারিলি, বাইরে দিয়ে বরফ দিতে হয়। যদি ফুলে যায়, বাইরে কিন্তু গরম সেঁক দেওয়া যাবে না। ঠান্ডা সেঁক দিতে হবে। আমরা অনেকবার দেখেছি, আমাদের যখন ব্যথা হয় হাতে পায়ে যেকোনো জায়গায়, কয়েকটা ব্যথাতে আমরা দেখি ঠান্ডা সেঁক দিতে, কয়েকটা ব্যথাতে আমরা দেখি গরম সেঁক দিতে। দুটোর থিওরি আলাদা। আমি এখন বলেই দিচ্ছি, দাঁতের জন্য সোয়েলিং বা ফুলে গেলে সেখানে আমরা অবশ্যই কিন্তু ঠান্ডাই দেবেন। ফোলার ওপরে গরম সেঁক দেবেন না। কুলকুচি যেটা করবেন, গরম জল বা নুন গরম জল, সেটা কুলকুচি করবেন। ইমিডিয়েটলি ডেন্টিস্ট যোগাযোগ করুন। কারণ ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু রিভার্স করা যায় না। মানে ডেন্টাল অসুখ রিভার্স হয় না। আর ডেন্টাল সার্জারি মজা আছে। মজাটা হচ্ছে অসুখটা দেখা যায়। বাকি যে অঙ্গের অসুখগুলো ভেতরে থাকে আমরা টেস্ট করে ইউএসজি এক্স-রে করে দেখি। কিন্তু এখানে ডাইরেক্ট দেখতে পাই তো। তাই জন্য আমরা আগে থেকে বলতে পারবো। আমরা তো খোলাই ডেন্টোজেনেসিস 24/7, এইভাবে যোগাযোগ আচ্ছা, করতে পারবো। ব্যাড মাউথ যেটা হয় অনেকের, হুম, সেটা কি দাঁতের জন্যই হয়? ব্যাড ব্রেথ, ব্যাড ব্রেথটা? কারেক্ট, হ্যালিটোসিস। এইটা পুয়ার ব্রাশিং হ্যাবিট, পুয়ার ওরাল হাইজিন, মুখ কুলকুচি করছি না, এটা বেসিক গেল। সেকেন্ড হচ্ছে পেশেন্ট বলছে আমি সবগুলো করছি তাও বন্ধ বেরোচ্ছে। কোনো একটা সোর্স অফ ইনফেকশন, আক্কেল দাঁতের ইনফেকশন, মাড়ির ইনফেকশন, অনেক দিনের পুরনো ক্যাভিটি, সেখান থেকে ব্যাকটেরিয়ারা জমতে সেটা কিভাবে জমতে, বুঝবে লোকে? ক্যাভিটি তো সে দেখতেই পেয়ে যাবে, তাতেও ব্যথা হবে, সে কালো দেখতে পাবে। রেগুলার ডেন্টাল ভিজিট করলে তো ভালো। যদি সে ধরুন না করতে পারছে, সে তার মুখটা অ্যাটলিস্ট নিচের চল তো সে মুখ খুললে আয়নায় দেখতেই পাবে। ওপরের চল দেখা যায় না, ওপরের চল ডেন্টিস্টে একমাত্র দেখতে পায় তাদের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এটা গেল। সেকেন্ড হচ্ছে যাদের অনেকক্ষণ খালি পেটে থাকার অভ্যেস আছে, এটা আবার কিন্তু একটা গন্ডগোল। আমি বলি, কাজের সূত্রে অফিস যারা রয়েছে, ডেস্ক জব তারা করছে, তারা অনেকক্ষণ খাচ্ছে না, খালি পেটে থাকলে কিন্তু মুখে গন্ধ হয়। এটা শুধুমাত্র অফিস ডেস্ক নয়, যারা মা কাকিমা বাড়ির রাইট, লোকেরা রাইট, তারাও রাইট। কিন্তু অনেক সময় কাজ মোটামুটি করতে হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। তারা ভুলে যাচ্ছে। হুম। মানে এইটা হচ্ছে প্রলংড হাঙ্গার, যে মানে প্রলংড নন ইটিং কন্ডিশনে থাকছে, তখন তার মুখে গন্ধ হবে। ঠিক আছে? কারণ অনেকক্ষণ ধরে এটা রয়েছে। সেকেন্ড হচ্ছে যে তার কোনো এক্সিস্টিং ইনফেকশন আমি বললাম। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এর ইনটেকটা বেশি যদি হয়, গন্ধ হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, টাং যদি ক্লিন না থাকে, গন্ধ হবে। দাঁত আমি খুব ভালো মাজছি কিন্তু জিভ পরিষ্কার করছি না। জিভ কিন্তু জিভ ছোলা না, আমি আবার বলছি। ব্রাশের যে বেড আছে, টাং ক্লিনার। একটা ব্রাশ কতদিন ইউজ করা যেতে পারে?
2 থেকে 3 মাস। আপনি নিজেই বুঝতে পারেন ব্রিসেলের মাথাগুলো ছড়িয়ে যাবে। একটা আমাদের ইন্ডিয়াতে প্রোডাকশানে একটা ইন্ডিকেটর ব্রাশ বলে জিনিস হয়। এটা খুব দামি ব্রাশ, ঠিক আছে? মানে একটা ব্রাশের দাম 4 সংখ্যা হতে পারে। আচ্ছা আমি কথার কথা বলছি। ওখানে না ইন্ডিকেটর থাকে যে কোন জায়গাটা আমি বুঝতে পারবো যে ক্ষয়ে গেছে। আমাদের অত দরকারই নেই। আমাদের দেখতে হয় ব্রাশের মাথা, সেখানে 2 থেকে 3 মাস অন অ্যান এভারেজ। বাচ্চাদের এখন মানে যারা একদম ছোট বাচ্চা, হুম, ধরো 2 বছর থেকে 5 বছর বাচ্চাদের হুম, একটা দাঁতের একটা গ্রোথ থাকে, হুম, দাঁত উঠে যায়। হুম। ওদের একটা যে গ্রোথটা, ওদের দাঁতটা কিভাবে সঠিক রাখতে পারবে? সঠিক। এই এবং তারপরে আমি হুম, বলি 5 থেকে আবার 10 বছরের বাচ্চাদের হুম, কথা হুম, বলি, হুম। এরা কিভাবে যত্ন নিতে পারবে? আচ্ছা আমি এখানে একটা শিডিউল বলেই দিচ্ছি। এটাকে আমি আমার চেম্বারে এটাকে মম স্ট্রিক বলি। মানে মায়ের একটা এ। তো এখানে একটা হিউম্যান বেবির, মানুষের দাঁত কখন বেরোয়? সেটা বেরোয় অন অ্যান এভারেজ 6 মাসে, 6 সিক্স মান্থস। মান্থস যদি অনেকে তো আমার গ্রোথটাও লেট করে। হ্যাঁ, এটা আমি আসছি। আমি কন্ডিশনস গুলো বলব। 6 মাসের মধ্যে যদি দেখা যাচ্ছে যে একটু আগে পরে বেরোচ্ছে, সেটা প্লাস মাইনাস 1-2 হতে পারে। রাইট? তার মানে এই নয় যে আমার সচেতনতা তখন থেকে শুরু হবে। আমাদের সচেতনতা কিন্তু প্রি ডেন্টাল সময় থেকে শুরু। দাঁত যখন বেরোয়নি। প্রি ডেন্টালে কি করব? প্রি ডেন্টালে মায়েদের রিকোয়েস্ট যে গাম ম্যাসাজ করতে হবে। যেখানে গাম রয়েছে, হুম মাড়ি। হুম হুম। মানে বাচ্চাদের দাঁত না বেরোনো মাড়ি আর বয়স্কদের সব দাঁত পড়ে যাওয়া মাড়ি দুটো সেম। ওই মাড়ি ক্লিন রাখতে হবে ১। তারপর তার ১ম দাঁত বেরোলো, অন্নপ্রাশন, মুখে ভাত হলো। আমরা কিউট ছবি তুললাম দুটো দাঁত নিয়ে নিচের। সেটা আমাদের টেক কেয়ার করতে হবে তখন থেকেই। কারণ দাঁত ওরাল ক্যাভিটিতে আসছে মানে সে ব্যাকটেরিয়া সংলগ্নে আসছে বা কনট্যাক্টে আসছে। সেকেন্ড হচ্ছে নকচুর্নাল ব্রেস্ট ফিডিং। নকচুর্নাল ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে রাত্রির বেলা যারা দুধ খাইয়ে ঘুম পাড়ায়। এইটা কিন্তু খুব ডেঞ্জারাস। আবার তোমাকে আমি বলি, এটাতে আমরা বলি যে তো স্যার অবশ্যই দুধ না খেলে ঘুমোবে না। ঠিক আছে, ফাইন। দুধ খাওয়ানোর পরে সে ঘুমিয়ে যাক, যাই যাক, মুখটাকে ধোয়াতে হবে। কারণ সারা রাত্রি দুধটা মুখে লেগে থাকে দাঁতের সারফেসে। দ্যাট ইজ এনাফ। ডেস্ট্রয় করে দেয় প্রত্যেকটা দাঁত। মানে আমরা দেখছি তার বয়স হচ্ছে আহ, ধরে নাও 3, 3.5, মুখে দাঁত আছে 12-14টা, 8-10টা খারাপ ক্যাভিটি। এটাকে বলে নার্সিং বটল কেরিস। আর একটা আছে অনেকক্ষণ যারা মুখে প্যাসিফায়ার নিয়ে বসে থাকে, ওই কাঁদছে, জাস্ট দিয়ে দিলাম প্যাসিফায়ারটা। এটা একটা হুম ব্যাড পেরেন্টিং কন্ট্রোল আমাদের রাখতে হবে। এইটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে বাচ্চাদের ডেন্টাল ট্রিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট। রাইট? কেন ইম্পর্টেন্ট? আমরা একটা ভুল ধারণায় আমরা বসবাস করি যে দাঁত তো পড়ে যাবে, দুধের দাঁত তো ভেঙে যাবে। বলি সবার আগে যে দুধের দাঁত প্রথম যেটা ভাঙে সেটা 6 বছরে ভাঙে। যেটা আমরা মানে দুধের দাঁত পড়ে গিয়ে বড় দাঁত যখন বেরোচ্ছে, আমার যদি জামা ছোট হয় আমি তো সেটা পরবো না। এমন কি না জামা যখন ফাটছে আমি ওয়েট করবো কখন ছিঁড়ছে জামাটা, না তো। তাহলে ওদের কম্প্রোমাইজ তো করা যাবে না, ও তো বাচ্চা মানুষ, কষ্ট পাবেই। বাচ্চাদের কিন্তু টোটাল দাঁতের সংখ্যা 6 বছরের মধ্যে 20টা থাকে। তারপর রিপ্লেস হতে হতে 32-এর দিকে যাবে। আর 32-এর মধ্যে 4টে আক্কেল দাঁত বাদ দিলে 28। এই হচ্ছে সিকোয়েন্স। তো পিডিয়াট্রিক ডেন্টাল প্রচণ্ড ইম্পর্টেন্ট। কারণ ওদের ওরা সব কিছু বলতে পারে না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওদেরটা বুঝে নিতে হবে। কাঁদছে, আঙুল দিয়ে দেখাচ্ছে মুখের কোন দিকটা ব্যথা। অনেক বাচ্চাদের দাঁত পুরো ফুল পোকা হয়ে যায়, এরকমও রাইট। দেখেছি। হুম। সেটা কিভাবে ট্রিটমেন্ট করা যাবে? বড়দের যেমন রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়, বাচ্চাদেরও সেটা পিডিয়াট্রিক রুট ক্যানালকে আমরা বলি পালপেক্টমি। এবার আমি একটা জিনিস খুব সিম্পল এক্সাম্পল সকলের জন্য বলতে চাই যে আমরা যখন নখ কাটি আমাদের কিন্তু ব্যথা লাগে না। যদি হুম আমরা ভুল করে বেশি নখ কেটে ফেলি তখন খুব লাগে। কেন? তার হুম মানে নখের ভেতরের লেয়ারটা নার্ভের সঙ্গে অ্যাটাচড। হুম তেমনি দাঁতের ভেতরের লেয়ার যেটা পাল্প সেটা নার্ভের সঙ্গে অ্যাটাচড। যতক্ষণ এনামেলে থাকে, ডেন্টিনে থাকে, বাচ্চাও কাঁদে না, আপনিও বলবেন না দাঁতে ব্যথা। তার মানে তখন সুযোগ আছে ওটাকে ফিলিং করে ঠিক করে দেওয়ার। তখন ফিলিংটা করে নেবেন। যদি টাচ হয়ে যায় তখন রুট ক্যানাল পালপেক্টমি খরচা বেশি। বাট ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। কিন্তু টাইম অফ ডায়াগনোসিস ইম্পর্ট্যান্ট। কারণ দুধের দাঁত যদি অনেক দিন ক্যাভিটি হয়ে থাকে তারা নিচের দাঁতকে এফেক্ট করতে পারে। নিচের দাঁত মানে কি? যেটা বেরোতে বাকি আছে। মানে 6 মাস 6 বছরের পর যেটা বেরোবে সেটাই এফেক্ট করে যেতে পারে যদি ওপরের লেয়ারটা খারাপ থাকে। বাবা মারা কি করে, বাচ্চাদেরকে চকলেট দিয়ে দেয় কোনো হুম, কিছু কাঁদলে বা কিছু হুম, হলে। হুম, হুম। চকলেট খাওয়াটা কি বেশি উপকার দাঁতের জন্য? না, উপকার তো নয়। আমরা মানে
আবার একটা কথা বলি, ডেন্টালে যেহেতু ভাগ আছে, পিডিয়াট্রিক ডেন্টিস্ট একটা ভাগ আছে, পিডোডন্টিস্ট। হুম। তাদের মত আমাদের মত অনুযায়ী স্টিকি চকলেট আবার খুব খারাপ। ঠিক আছে? এমনি যাওয়া যদি খেতে চাইছে, তাকে ওই হ্যাপি আওয়ারের মধ্যে খাইয়ে তাকে মুখ কুলকুচি করে ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু চকলেট দিয়ে ভোলানোর ব্যাপারটা খুব ডিফিকাল্ট, খাওয়াবেন না এটা, না মানে করাটাই বেটার। তোমার চোখে ডিজাইনার স্মাইল, অ্যাট্রাকটিভ স্মাইল হুম আর অ্যাসথেটিক স্মাইল হুম যদি বলে, এটা একটু বলো। মানে কাকে বললে, বা কোন, যদি হিরোইনও যদি বলতে পারো। হুম হুম যারা সেলিব্রিটি ডেন্টিস্ট হয়, হুম। রাইট, ডক্টর সন্দেশ মাইকা, সন্দেশ সেলিব্রিটি ডেন্টিস্ট। সেলিব্রিটি, উনি উনি প্রিয়াঙ্কা বম্বের চোপড়া, অ্যাকচুয়ালি। হ্যাঁ উনি হুম। প্রিয়াঙ্কা চোপড়া স্মাইল ডিজাইনিং করেছেন। উনি সেখানে তার অ্যাওয়ার্ড উইনিং স্মাইল, সেটা না, $1,000,000 স্মাইল। এইটা ট্রিটমেন্টের নাম হচ্ছে ভিনিয়ার। ঠিক আছে? এক্সাম্পল, যেভাবে আমরা নেল এক্সটেনশন করি, একটা নকল কভার লাগালাম আঠা দিয়ে, দাঁতের উপরেও লাগানো যায়, সেটা গেল ভিনিয়ার। হুম। $1,000,000 খরচও ওরকম, টোটাল পাল্টে যাবে। 12-12 বা 6-6-12 এরকম করা যায় মানে সেট। এগুলো খোলা যায়? না না, এগুলো ফিক্সড লাগিয়ে দিলাম। ফিক্সড? হ্যাঁ, আচ্ছা। এগুলো ডেন্টিস্টরা লাগিয়ে দিল। সে তারপর, এটা কারা করছে? যারা ইন ফ্রন্ট অফ ক্যামেরা বেশিক্ষণ থাকছে বা সোশ্যাল একটা তাদের অ্যাপিয়ারেন্স দিতে হচ্ছে, তারা, রাইট? ডেন্টাল ট্রিটমেন্ট দুরকম হয়, একটা হচ্ছে এমার্জেন্সি, আর আরেকটা হচ্ছে নন এমার্জেন্সি। এমার্জেন্সি মানে আমার ব্যথা হচ্ছে, কি করবো বুঝতে পারছি না, মানে মাথা খারাপ হয়ে গেছে। নন এমার্জেন্সি মানে কসমেটিক, যে আমার ভাল লাগছে, কি আমার একটু স্মাইলটা ইমপ্রুভ করতে চাই, যেটা তুমি বলে এস্থেটিক স্মাইল, রাইট, হুম। কসমেটিক স্মাইল ডিজাইনিং। নেক্সট হচ্ছে ন্যাচারাল যা দাঁত আছে থাকুক, বাট সাদা হোক, ডিজাইনার। সেটা হয়ে গেল হচ্ছে টুথ হোয়াইটেনিং, টুথ ব্লিচিং। বেশি টুথ ব্লিচিং ভালো না, মোটামুটি টুথ হোয়াইটেনিং বছরে 1-1.5 বার করাই যায়, অসুবিধা নেই, ওটা স্কেলিংয়ের পরে করতে হয়। আর স্মাইল কারেকশান যেটাকে আমরা বলি, সেটা অ্যানাটমিক্যালি গঠনগত যাদের স্মাইল ঠিক নয়, সেটা আমরা অর্থোডন্টিক্সের মাধ্যমে ব্রেসেস, দাঁতে ক্লিপ লাগিয়ে সেটাকে ঠিক করি। যেমন ব্রেসেস এখন অনেক জায়গায়, বিশেষ করে আমাদের ডেন্টোজেনেসিসে আমরা যেটা করছি, মেটাল ব্রেসেস দিচ্ছি না, আমরা দিচ্ছি সেরামিক ব্রেসেস, যেটা দাঁতের কালারের সঙ্গে ক্যামোফ্লজ করে মিলে যাচ্ছে, সেটা হয়ে গেল ব্রেসেস। এটা কতদিন পরে থাকতে হয়? ব্রেসেস ট্রিটমেন্ট মোটামুটি 10 মাস, 12 মাস, 14 মাস, 16 মাস করে ভ্যারি করে, তখন কি খেতে ডিপেন্ড, অসুবিধা হয় না? রাইট। তখন কয়েকটা ফুড রেস্ট্রিকশন থাকে, রাইট। এবার এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কাছে এসে অ্যালাইনার্স, অ্যালাইনার্স অ্যালাইনার্স কিন্তু ওই ইনভিজিবল একটা এরকম কাস্টম মেড পেশেন্ট হুম। অনুযায়ী একটা ট্রে মতো, সেটা কিন্তু সে পড়ে থাকে। অ্যালাইনার্সের গন্ডগোল হচ্ছে, দিনে অ্যাটলিস্ট 20-22 ঘন্টা পড়ে থাকতে হবে, কারণ পেশেন্ট যখন জেনে যায় যে আমি ওটা খুলতে পারবো, পেশেন্ট ম্যাক্সিমাম খুলে রাখে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তাই জন্য আমরা কি করি, ফিক্সড থেরাপি করি। ফিক্স মানে কি, ক্লিপগুলো লাগিয়ে দিলাম, হুম। হুম। সে খুলতে পারবে না, শুধুমাত্র ডেন্টিস্টই চাবিকাঠি আছে খোলার, তাতে অ্যাকশনটা তাড়াতাড়ি হয়, ভালো হয়। অ্যালাইনার্সে অনেক টাইম লাগতে পারে, দেখা 60 যাচ্ছে। এজের, 60 এজ নয়, ও তোমার 45 থেকে 60 এজের অনেকেরই ধরো দাঁত পড়ে গেল, হুম হুম তখন ফলস দাঁত লাগালো, আবার হুম সেটাকে খুলে আবার হুম খেলো, খেয়ে আবার সেটাকে ব্রাশ করলো, হুম আবার সেট করে দিল। হুম মানে এতে কি তোমার মাড়ির সমস্যা হবে বা কোনোভাবে দাঁতের? আমি ফার্স্টে বলি, যদি আমার খাওয়ার জন্য ফলস দাঁতটা খুলতে হয়, তাহলে হুম। আমার ফলস দাঁতে প্রবলেম আছে। আমরা ফলস দাঁতটা বানাই যাতে খেতে পারে সে খুলবে না। দাঁতের 3টে ফাংশন, এক হচ্ছে ফর্ম, মানে দাঁতটাকে দাঁতের মতো দেখতে হতে হবে। ফাংশন, যাতে সে চেবাতে পারে। যদি প্রস্থেটিক দাঁত খাবার না চিবোতে পারে, তাহলে সেটা কিন্তু কোথাও একটু রিকনসিডার করতে হবে। 3 নম্বর হচ্ছে এস্থেটিক, যাতে দাঁতের মতো দেখতে সুন্দর লাগে, রাইট? তো বাঁধানো দাঁত দুরকম হয়, একটা ফিক্সড, একটা খোলা পড়া। বাজেট ইজ ডিফারেন্ট, এক। দুই হচ্ছে সব পেশেন্টদের খোলা পড়া অ্যালাউড না, সব পেশেন্টদের ফিক্সড অ্যালাউড না, সেটা ডেন্টিস্ট ডিসাইড করতে পারে। হলো, খোলা পড়া দাঁত প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু খুলতে হবেই, মানে ঘুমানোর আগে খোলা পড়া দাঁতকে খুলতে হবে, তাই জন্যই নাম খোলা পড়া। খুলে সুন্দর বাটির মধ্যে রেখে, অনেক জায়গায় ক্লিনিক প্রোভাইড করে, অনেক জায়গায় আপনি একটা পাত্রের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে ক্লিন করে ওটাকে গছপিস তুলে দিয়ে ওটাকে ব্রাশ করার দরকার নেই আর, শুধু আচ্ছা, আবার গছপিসে এই পরিষ্কার দাঁতেও তো করতে হবে। পোকা হয়, মানে ধরো হয়তো, মানে যেটা তোমার ফলস সেটিং দাঁতে ফলস দাঁতে। না, ফল দাঁতে মেটেরিয়ালে হবে না, কারণ ক্যাভিটি শুধু জ্যান্ত দাঁতে হয়, যার টিস্যুটা লিভিং, মানে এনামেল ইজ আ ডেড লেয়ার, আই মাস্ট সে, বাট যার ভাইটালিটি আছে। ওই অ্যাক্রাইলিক রেজিনের দাঁত নষ্ট করে ব্যাকটেরিয়ার মজা নেই,
হয় না। তাতে স্টেন পড়তে পারে। খাবার জমে নোংরা পড়তে পারে, ডাল, তরকারি, ফুড কালার যেটাকে আমরা বলি লাগতে পারে। বাট ওখানে ক্যাভিটি হবে না। ফিক্সড বাঁধানো দাঁত, ফিক্সড বাঁধানো খোলার ব্যাপার নেই। ডেন্টিস্ট ফিক্সড করে লাগিয়ে দিল। ব্যাস লাইফ টাইম পার্মানেন্ট। আর খোলা পড়া দাঁত রোজ সে যখন শোবে, দুপুরবেলা হলে দুপুরবেলা শোবে যখন খুলে নেবে, নাহলে রাতে খুলে নেবে। ব্যাস এই হলো ব্যাপার। গজ দাঁতটা কি অ্যাকচুয়ালি? গজ দাঁত হচ্ছে মিজিওডেন্স, এক্সট্রা একটা দাঁত। সেটা অনেক জায়গাতে মানে অনেক ক্ষেত্রে ওটা একটা ট্রাভেল হতে পারে। কেন ট্রাভেল হতে পারে? কারণ গজ দাঁত হচ্ছে দু একটা দাঁতের ওপরে থাকে, পাশে থাকে, যেটা নর্মালের থেকে বেশি। গজ দাঁতের বেস্ট এক্সাম্পল হচ্ছে সেই বাসের সিটে পিছনে 6 জনের জায়গায় 10 জন বসছে, আগে পিছে করে বসছে। এই যে আগে পিছে করে কেউ এগিয়ে গেল, সেটা হলো গজ দাঁত। গজ দাঁতে দুটো সমস্যা: খাবার বেশি আটকায়, কারণ ওখানে খাঁজ বেশি। 2 হচ্ছে ব্রাশ পৌঁছয় না। 3 হচ্ছে ফ্লসিং করা যায় না। ফ্লসিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফ্লসিং যারা ঠিক মতো ফ্লসিং করতে পারে তারাই শুধু করুক, না হলে কিন্তু ফ্লসিং করে সেলফ ইনজুরি হয়, মানে ক্ষতি হয় দাঁতের বা মাড়ির। তো ইন দ্যাট কেস ব্রাশিং ইজ ওকে। ইন্টারডেন্টাল ব্রাশ হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে গজ দাঁত আমরা তুলি না যদি পেশেন্ট না চায়। বাট ইফ দ্যাট ইজ ক্রিয়েটিং আ প্রবলেম, হুম। যে ওর নিচের দাঁতটাকে ক্ষতিগ্রস্ত করছে, ক্যাভিটি হচ্ছে খাওয়ার জন্য, তাহলে তুলে দিতে হবে। গজ দাঁতে আলাদা করে এমন না যে সেটা যদি প্রবলেম না হয়, তখন আমরা বলি, যদি বয়স থাকে, মানে ইয়াং এজে আমরা যদি ক্যাচ আপ করতে পারি, তাহলে আমরা দাঁতটাকে সেটিং করে নামিয়ে দিই। লাইন অফ অ্যালাইনমেন্টটাকে মেনটেন করি, যে আর্চটা যেই আর্চ থেকে বেরিয়েছে ওকে আবার ডেকে এনে ওই লাইনে ঢুকিয়ে দেওয়া করা সম্ভব। দাঁতের সমস্যা হলে বলে ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম ট্যাবলেট খাও দাঁতের ব্যথা কমে যাও। হুম। এটা কি ট্রু? না, এটা একটা মিথ। এটা কিন্তু মিথ। আচ্ছা। কারণ হচ্ছে ক্যালসিয়াম তখনই আমরা খাবো যখন বডিতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে। হুম। আমার দেখা যাচ্ছে নর্মাল ব্লাড সেরাম ক্যালসিয়ামের লেভেল 8 থেকে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো ক্যালসিয়ামের ঘাটতি যদি শরীরে ঘটে, তবেই আমরা ক্যালসিয়াম খাবো। তা না হলে ক্যালসিয়াম যদি আমরা বডিতে খাইও, ওটা দাঁতে লাগবে না তো। দাঁতে যে ক্যালসিয়াম তৈরি হয় সেটা বডি অন্য প্রসেসে তৈরি করে। এই জন্য ওই ক্যালসিয়াম খেলে লাগবে না বডিতে। তো ওটাও নিরর্থক, মানে ওর কোনো কানেকশন নেই। তো তুমি পড়াশোনা করেছো গুরু নানক কলেজ থেকে। হুম। তো এরকম কোনো মেমোরিজ কিছু আছে যে কলেজে পড়তে পড়তে এরকম কোনো ঘটনা ঘটেছিল যেটা তোমার এখনো মেমোরিজের হয়ে রয়েছে? মেমারিজ বলতে আমি একটা খুব মজাদার কথা বলি। একটি পেশেন্টের দাঁত তোলা হয়েছিল, যেমন অনেকেরই হয়। সে দাঁত তোলার পর সে ফিল করছে তার দাঁতের কিছু কণা বা কুচি আটকে আছে। সে এলো পরের দিন, আমাদের ডিপার্টমেন্টে এলো। আমরা বললাম, কি অসুবিধা হয়েছে? সেলাই কাটতে। বললো, না না আমার অসুবিধা হয়নি, ঠিক আছে, সব সেলাই টেলাই ঠিক আছে, দাঁতের কুচি আটকে ছিল। আপনারা তুলেছেন, ভালোই তুলেছেন, আমিও তুলেছি একটু। আপনি কি আবার কি দিয়ে তুললেন? বলছে, আমি সেফটি পিন দেইনি, দাঁতে সেফটি পিন লাগানো তো মানা। তাহলে কি দিয়ে? না, আমি ধূপকাঠি দিয়ে তুলেছি। ধূপকাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করেছে। এলাম, ঠাম্মা ওটা দাঁত নয়, ওটা গ্র্যানুলেশন টিস্যু, ওটা ওরকম থাকতে দাও, ওটা বডিকে হিল করাবে। খুব মজার মজার ইনসিডেন্ট আমরা পাই। আমরা এমনও পেয়েছি সেফটি পিনের কথা অনুযায়ী সেফটি। বলি, কারণ এখনো কিন্তু অনেক হুম। মহিলারা কোনো কিছু খেলে টুথপিক ইউজ করে না, হ্যাঁ, সেফটি পিন দিয়ে হ্যাঁ, খুঁচিয়ে খুঁচিয়ে তোলে হ্যাঁ, জিনিসটা। হ্যাঁ, তাদের তো এটা ক্ষেত্রে সমস্যা হবে না? অনেক কারেক্ট। প্রবলেম হয়। এক হচ্ছে সেফটি পিন ভুলভাল জায়গায় ঢুকে গেলে লাগবে। 2 হচ্ছে আমরা এমন জিনিস দেখেছি, খাবার আটকাচ্ছে মানে দাঁতের মাঝে একটা অযাচিত খাঁজ বা গ্যাপ তৈরি হয়েছে, যেটা হুম। আমাদের টেক কেয়ার করতে হবে। আমার এক্সপিরিয়েন্সে এটা ক্লিনিকে হয়েছে। সবথেকে কঠিন কেস, আমি পেয়ারার দানা দাঁতে আটকে গেছে। তীব্র অসম্ভব যন্ত্রণা। মানে মানে সে একদম মানে ধরে রাখা যাচ্ছে না। পেয়ারা খাচ্ছে, বীজ আটকে গেছে। সেই বীজটা দাঁতের ফাঁকে আটকাচ্ছে। মাছের কাঁটা, সেটাও তো সাংঘাতিক। সাংঘাতিক আটকে যায়। ফিশ বোন ইমপ্যাকশন। হুম। মাছের কাঁটা দাঁতের ফাঁকে আটকানো তাও বেটার। মাড়ির ভেতর ঢুকে গেলে আমরা তো খোঁজা মুশকিল হয়ে যায়। ওর তো আবার এক্স-রে হয় না। তখন আমরা স্কেলিং করে, করে খুঁজে, খুঁজে বের করে, করে করি। আচ্ছা, স্কেলিং যারা করে অনেক হুম, সময় বলে তাহলে দাঁত নাকি নড়ে যায়। হুম। মানে এটা কি সত্যি ট্রু অর নয়তো না, ফলস? স্কেলিং করলে দাঁত নড়ে না, বরঞ্চ নড়া দাঁত যাতে ফার্দার ওই জায়গাটা না ঝরায় বাকি দাঁতগুলো, হুম। মাড়িটাকে সবল করার জন্য আমরা স্কেলিং করতে পারি, ক্লিন হবে, তাতে নতুন মাড়ির গ্রোথ হবে, গজাবে। তার জন্য আমি একটা এক্সাম্পল স্বরূপ স্কেলারটাকেই নিয়ে চলে এসেছি চেম্বার থেকে, জাস্ট দেখাবার জন্য যে এটা একটা খুব কিউট একটা ইনস্ট্রুমেন্ট। এটার নাম হচ্ছে স্কেলার। এটা মেশিনের সঙ্গে লাগালে তারপর পদ্ধতি হয়। এর যে মাথায় জিনিসটা রয়েছে সিকেল বা কাস্তের মতো, এখান দিয়ে জল বেরোয়, ভাইব্রেশন হয়। এটা যদি আমরা ঘষি, এটা হার্মলেস।
যেটা নখের মধ্যেই কোনো রকম এফেক্ট করে না, আমি হাতে নিয়ে দেখতে মানে বলবো, এই যে সেইটা রয়েছে, দাঁতের ওপর তো এফেক্ট আরোই করবে না। এটা কিভাবে ইট করবে? ইজ ব্লান্ট, মানে এক কথায় এটার ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, কোনো খোঁচা কুচি ব্যথা লাগার কথা না। আচ্ছা। এটা ব্লান্ট, মানে এটা ছোঁচালো নয়, রাইট? ইফ ইউ সি, তো হ্যাঁ, এইটা, সফট টাইপ অফ, এটা সফট আছে, স্মুথ সফট। আছে। যদি এটা এবার দাঁতে লাগে তাহলে তো আরই হবে না, কারণ দাঁতটা অ্যাটলিস্ট নখের থেকে তো হার্ড। তো এটা একটা মিথ যেটা আমাদের ব্রেক করতে হবে। তো আপনারা দেখলেন আজকে আমার সাথে ছিল রাজদীপ সমাদ্দার, যিনি কিনা ডেন্টাল সার্জন এবং ডেন্টোজেনেসিসের ক্লিনিকের হেড এবং ওনার সোদপুরে। যারা আপনারা নর্থের সাইডে আছেন বা যারা সাউথে থাকেন, যারা ভাবছেন যে দাঁতের সমস্যা, যারা আমরা ভাবি যে দাঁতটাকে অবহেলা করে থাকি, দাঁতে রক্ত পড়ছে, দাঁতে দুর্গন্ধ হচ্ছে, দাঁত নড়ে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে বা স্কেলিং করাচ্ছে, বা দাঁতটাকে সেটিং করব আরও সুন্দর মুক্তোর মতো দাঁত পাবো, তাদেরকে এটাই বলবো যে ডক্টর রাজদীপ সমাদ্দার রয়েছে আজকে আমাদের সাথে। আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই এপিসোডটা হয়ে গেলে এপিসোডের তলায় নাম্বারও থাকবে, আপনারা দেখতে পাবেন এবং কমেন্টসও করতে পারবেন। তো আজকে তো আমার সাথে এতক্ষণ একটা আড্ডা হলো এবং অনেক কিছুই জানতে পারলাম দাঁতের সম্বন্ধে। দাঁত নিয়ে অনেকেরই অনেক কিছু প্রবলেম থাকে এবং শুধু ছোট্ট বড় থেকে শুরু করে বয়স্ক দাদু দিদা সবারই থাকে। তো যদি কিছু অডিয়েন্সকে যদি কিছু বলো তুমি, তোমার চেম্বার এবং হুম। কেমন লাগলো এসে? এখানে এসে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ অ্যাগেন ফর হ্যাভিং মি। আর ডেন্টোজেনেসিস এমন একটা কনসেপ্ট যেখানে শুধুমাত্র ওরকমভাবে পেশাগতভাবে ডেন্টাল ট্রিটমেন্ট অফার করা হয় না। আমাদের যে স্টাফ, দে আর প্রিটি গুড, মানে আই এম জাস্ট প্লেসিং দ্য রাইট পিপল ইন রাইট পজিশন। যাদের ফিয়ার থাকছে ডেন্টাল ট্রিটমেন্টে, তারা ফিয়ার কাউন্সিলিং করছে প্রথমে, তারা 1:1 ইন্টারাক্ট করছে, তারপর তারা ট্রিটমেন্টে নামছে বা লঞ্চ করছে। আমাদের যারা স্টাফ রয়েছে, আমাদের যারা পিআর টিম রয়েছে, তারা রেগুলারলি পেশেন্টের সঙ্গে টাচে থাকছে। প্লাস ডেন্টাল টিম, আমি ইনফ্যাক্ট বলে রাখতে চাই, ডেন্টোজেনেসিসের আজকে 7খানা ডেডিকেটেড স্পেশালাইজড ডিপার্টমেন্টস রয়েছে, যারা সপ্তাহে 7 দিন কাজ করছে বিভিন্ন পেডিয়াট্রিক, অর্থোডন্টিক, ওরাল সার্জারি, প্রস্থ, এবং আমি জেনারেল ডেন্টাল সার্জন অ্যাজ আ হোলটা দেখছি। তো আমার বলার কিছু ওরকম নেই, যে এখানেই আপনারা আসবেন, নিয়ার বাই ডেন্টিস্ট উইথ আ প্রপার ডেন্টাল ডিগ্রি, গাইডলাইন যেন পায়। যারা গাইডলাইন যেন পায়। দাঁত খুব লিমিটেড সংখ্যায় ভগবান দিয়েছে, হুম। আনলিমিটেড ক্যাটাগরি নয়, নষ্ট করলে বিপদ। কারণ মুখটাই আছে, সেটা থাকবে লাস্ট অবধি, আমরা খাওয়া দাওয়াটা তো চিরকাল আমাদের থাকবে। তো সকলকে দাঁত ভালো রাখার জন্য, তোমার অ্যাড্রেসটা বলে দাও। আমাদের হচ্ছে সোদপুর শ্রীনিকেতনের ঠিক পেছনে, যারা ওই দিকে রয়েছে, ট্রেন লাইন কানেকশন যদি আমি বলতে চাই, তারা সোদপুরে নামবে, দমদম, বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর। যারা মেট্রো করে তারা বড়নগর মেট্রো স্টেশন অবধি নেমে ওখান থেকে অটো করে সোদপুরে আসতে পারে, ইটস ইজি। আর যে কোনো নর্থের দিকের বাস বেসিক্যালি কানেক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রত্যেককেই বলবো, আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো, যারা সাউথ হোক নর্থ হোক প্রত্যেকেই ওদের ক্লিনিকে যেন আসা চাই, তাই তো? সো মোস্ট ওয়েলকাম। থ্যাংক নমস্কার। ইউ সো মাচ। থ্যাংক ইউ।